সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সকালের প্রথম প্রহর। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলোর আজ যে যার মতো ছুটছে। নতুন ভোরের পাখির কলকাকলি, মেইন রোডে গাড়ির হর্ন, সেই সঙ্গে বাইরে প্রখর রোদের পূর্বাভাস। চিনি সেই ভোরবেলা বিছানা ছেড়ে উঠে বই নিয়ে বসে আছে বারান্দায়। তবে ভাবমূর্তি দেখে মনে হচ্ছে না বইয়ে খুব একটা মনোযোগ আছে। সমুদ্রের কোনো অতল ভাবনায় ডুবে আছে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ার দরুন চোখের নিচে হালকা কালচে দাগ পড়ে যাচ্ছে মেয়েটার। ফর্সা শরীরে সামান্য কালচে দাগ যেন বড্ড বেমানান। সকাল 9টা। চিনি পরিপাটি হয়ে বিনা বাক্যে সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পেল সকলে ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তার পার্ট চোকাচ্ছে। তাই বেলায় খাওয়া দাওয়ার সময় কেউ কথা বলে না। পুরো সময়টা নিশ্চুপেই কেটে যায়। খাবার খেতে খেতে দিহামের চোখ সিঁড়ির দিকে যেতেই চিনিকে নামতে দেখল। পরনে হোয়াইট লং স্কার্ট, সঙ্গে বেবি পিঙ্ক কালারের টপের ওপর কোটি, গলায় ঝোলানো মিনি স্কার্ফ, লম্বা চুলগুলো বেনি করে এক সাইডে ফেলে রেখেছে। এইটুকুতেই চিনিকে অসম্ভব সুন্দর লাগছে। দিহামের চোখ চিনির সঙ্গে চোখাচোখি হতেই দিহাম চোখ নামিয়ে নেয়। চিনিকে রেডি হয়ে আসতে দেখে সালমা তায়েব মুচকি হেসে মিহি কণ্ঠে বলল, চিনি, সবার সঙ্গে খেতে বসে পড়ো, নয়তো পরীক্ষার জন্য বের হতে বড্ড বেশি দেরি হয়ে যাবে। সালমা তাইবের কথার বাদ সেধে রিনা তাইব প্রশ্ন ছুড়ে বলল, বাড়ির বড় বউ হওয়ার পরও এত তাড়াতাড়ি বাড়ির নিয়মকানুন ভুলে গেছো? আমার মা কি তাহলে তোমায় ঠিকঠাক তায়েব বেলার পরস্পরা এখন অবধি শিখাতে পারেনি? এই বাড়ির মেয়ে বউ কখনো পুরুষের সঙ্গে খেতে বসে না, ওদের খাওয়া শেষ হওয়ার পর খেতে বসে। রিনা তাইবের কথা শেষ হতে না হতেই দিহাম উল্টো প্রশ্ন ছুড়ল, তাহলে তুমি এই বাড়ি কি? তুমি তো এই বাড়ির মেয়ে, তুমি কেন আমাদের সঙ্গে খেতে বসেছো? দুজনেই দুবেলা দুরকম নিয়ম কেন? রিনা তাইব রাগান্বিত হয়ে কিছু বলতেই যাবে, তার পূর্বেই দিহামকে ধমকে উঠে বলল, সামনে খাবার রেখে এত কথা বলছিস কেন? চুপচাপ খাবার শেষ করে চিনিকে নিয়ে কলেজে যা। তোর তো আজ ভার্সিটির ক্লাস আছে। হ্যাঁ। চিনির কলেজ আর দিহামের ভার্সিটি একসঙ্গে থাকার সুবাদে তাই দিহামের সঙ্গে চিনিকে নিতে খুব বেশি অসুবিধা হবার কথা নয়। তবে সকলের মাঝ থেকে সালমা তাইব দিহামের উদ্দেশ্যে বলল, আম্মা বলে দিয়েছে তুই যেন চিনিকে কলেজে পৌঁছে দিস। চিনির পরীক্ষা শেষ হওয়ার পর তুই যেন চিনিকে নিয়ে বাড়ি ফিরিস। সালমা তাইবের কথা শুনতেই দিহাম মায়ের দিকে না তাকিয়ে উল্টো দিহামের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রুক্ষ স্বরে বলল, অফিসে ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার, তোর সাথে যাবে চিনি। দিস ইজ ফাইনাল। আমার সঙ্গে যেতে হলে রিকশায় করে যেতে হবে। জিজ্ঞেস করো চিনি পারবে কিনা। দিহামের কথা শুনতেই দিহামের খাওয়া বন্ধ হয়ে গেল। প্রশ্নসূচক দৃষ্টি দিহামের দিকে নিক্ষেপ করে বলল, কেন, তোর গাড়ি কোথায়? দিহামের প্রশ্ন শুনে চিনির দিকে তাকালো। আবারও দুজনার চোখাচোখি হলো। এবার চিনি কিছুটা কাচুমাচু করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল। দিহামের তীক্ষ্ণ দৃষ্টি এখনও দিহামের দিকে, চোখে মুখে খানিকটা প্রশ্নের ছাপ। বড় ভাইয়ের এইরূপ দৃষ্টিভঙ্গি থেকে বাঁচতে দিহাম অজুহাত স্বরূপ কিছুই বললে যাবে এর পূর্বেই রিনা তাইব সন্দেহের চোখে দুই ভাইয়ের দিকে বন্দুকের গুলির মতো প্রশ্ন তাক করলো। কিসের গাড়ি? কার গাড়ি? দিহাম কোথা থেকে গাড়ি পাবে? কিছু না। কথাটা বলেই তিহাম খাবার মুখে দিতেই যাবে, সে সময় ঈশিতা সকলের সম্মুখে এসে হাজির হলো। তিহাম ঈশিতার দিকে আর চোখে দৃষ্টি ফেলতেই মুহূর্তে মুখে তোলা খাবার রেখে উঠে গেল। সেই সঙ্গে দিহামও নাক মুখ কুচকে টেবিল ছেড়ে উঠে পড়ল। ফের তাড়াহুড়ো করে দিহাম চিনির উদ্দেশ্যে বলল, নাস্তা করে এসো, আমার বাইরে অপেক্ষা করছি। দাদি কোথায়? আমার তো অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। মা তো তার রুমে আছে, হাঁটুর ব্যথা বেড়েছে তাই রুম থেকে বের হয়নি। তিহাম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তিহাম রঙ্গনা তাইবের রুমের দিকে অগ্রসর হলো আর দিহাম বাড়ির বাইরের উদ্দেশ্যে। দুই ভাই দুদিকে ছুটল। চিনি ওদের দুজনের অস্বাভাবিক আচরণের কারণ খুঁজতে ঈশিতার দিকে তাকাতেই বিস্ময়কর হয়ে অবাকের চূড়ায় পৌঁছে গেছে। ঈশিতার ড্রেসের অবস্থা দেখে চিনির কাছে মনে হলো এমন ড্রেস পরাচ্ছে না পরাই ভালো। এইটুকু পোশাক পরাতে মনে হচ্ছে এই মেয়ে পোশাকের নয়, শরীরে মডেলিং করে। চিনির ভাবনা শুধু ছিল সালমা তাইবের কথায়। সালমা তাইব মৃদু স্বরে বলল, পরীক্ষা দিতে যাবি, দাদির থেকে দোয়া নিবি না?
যা দাদিকে সালাম করে আয়। চিনি মুচকি হেসে সালমা তাইবের কথায় মাথা নাড়িয়ে সায় দিল। চিনি রঙ্গনা তাইবের কক্ষের দোরগোড়ায় পৌঁছাতেই দেখতে পেল তিহাম রঙ্গনা তাইবকে সালাম করে বের হচ্ছে। আসবো দাদি? কিল্লেগা তোর আবার আমার বগলে কি দরকার পড়লো হুনি? আমার লগে ভাব জমাইতে আইয়া লাভ নাই। আমি রঙ্গনা তাইব মগানা তোর মতো। রঙ্গনা তাইবের কথার পিঠে চিনি একটা কথাও বলেনি, মাথা নিচু করে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই রঙ্গনা তাইবের মেজাজটা চড়ে গেল। মনে মনে আওড়ায়, হে হাবলা মাইয়া অহনার মতো সেমরি জন্ম দিছে। আমার তো ঠিক বিশ্বাসে হইতেছে না, ঠিক মতো কথা কইতেই পারে না। মায়েরা ফেললে তো আও কিছুই করে না। আমার পোলায় এক বলদ জন্ম দিছে, আর এক বলদ দেহাই তো অহনার পাল্লায় পড়ছে। না জানি বাপের মতো মাইয়াও কার পাল্লায় পড়ে। পর মুহূর্তে রঙ্গনা তাইব দ্বিমত পোষণ করে ফের মনে আওড়ায়, না না, এমন কিছু হইতে দেওয়া যাইব না। এমন কিছু হওয়ার পূর্বেই হাতের কাম সারতে হইব। পাখি হাত থেকে বের হওয়ার আগে খপ করে ধরতে লাগবো। অতঃপর ভাবনার পাট চুকিয়ে চিনির উদ্দেশ্যে বলল, হাবলার মতো বাইরে কতক্ষণ লাগাইয়া দাঁড়ায় থাকবি? আয় ভেতরে আয়। চিনি গুটি গুটি পায়ে রঙ্গনা তাইবের কক্ষে প্রবেশ করে। পুরো কক্ষটা দেখতে অসম্ভব সুন্দর। পুরনো দিনের বেশ দামি আসবাবপত্র দিয়ে সাজানো। চিনি যেন সেই সব থেকে চোখ ফেরাতে পারছে না। নিজেকে সংযোগ করে নিঃসুপে রঙ্গনা তাইবের পায়ে সালাম করলো। চিনিকে সালাম করতে দেখে রঙ্গনা তাইবের মনটা ভরে উঠল উচ্ছ্বাসে। তবে চিনিকে কিছু বুঝতে না দিয়ে রঙ্গনা তাইব গম্ভীর কণ্ঠেই বলল, হইছে হইছে, যা পরীক্ষা দিতে যা। পরীক্ষা দিয়া আমার বগলে আইবি। আইয়াই পা ধইরা মালিশ কইরা দিবি। ঠিক আছে দাদিমা। চিনি রঙ্গনা তাইবের রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই দেখতে পেল রিনা তাইব ও তার মেয়ে ঈশিতা খাবার খাচ্ছে। চিনি ধীর পায়ে চেয়ার টেনে বসতেই রিনা তাইব চিনির সাজানো খাবারের প্লেটটা মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে নিজের এঁটো খাবারের প্লেটটা চিনির সামনে দিল। ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে চিনি চোখ তুলে রিনা তাইবের দিকে তাকালো। ঈশিতা খাবার খাচ্ছে আর মায়ের কর্মকাণ্ড দেখে মিটিমিটি হাসছে। রিনা তাইবের কার্যকলাপে সালমা তাইব কৌতূহলী কণ্ঠেই বলল, তুমি চিনির সাজানো খাবারের প্লেটটা সরিয়ে তোমার এটো প্লেট চিনির সামনে কেন রাখলে রিনা? 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর তাইব বেলার নরম গদিতে আরাম আয়েশ করে ঘুমায় যেন মহারানী। এভাবে আমাদের বাড়ির অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই এই মেয়ের। আজ আমার এটো খাবারই খাবে। রিনা তাইবের কথায় চিনি বেশ লজ্জিত হলো। শেষ পর্যন্ত খাওয়ার খোটা চোখ দুটো টইটম্বর জলে ভরে উঠল। বিনা বাক্যে রিনা তাইবের এটো খাবার মুখে তুলতে তুলতে ফিনল্যান্ডে নির্ণয় স্মৃতিচরণগুলো মাথায় হানা দিল। মনে পড়ে গেল চিনির মতো নির্ণয় এটো খাবার খেয়েছিল, তবে সেটা ভালোবেসে। সেদিন নির্ণয়ের মাঝে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব কিংবা ভাবান্তর দাঘেনি চিনি। মানুষ কতটা ভালোবাসলে স্বেচ্ছায় কারো এটো খাবার খেতে পারে। ফিনল্যান্ডে নির্ণয়ের অনুভূতিগুলো বুঝতে না পারলেও দেশে ফেরার সঙ্গে সঙ্গে নির্ণয়ের ভালোবাসাগুলো যেন স্বচ্ছ জল হয়ে আছড়ে পড়ছে চিনির মাঝে। যেভাবে স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখা যায়, ঠিক সেইভাবে চিনি ও নির্ণয়ের ভালোবাসাগুলো নিজের মাঝে দেখতে পাচ্ছে। চিনির কান্না ও বুকের ব্যথায় চিনির গলা দিয়ে খাবার নামছে না। চিনি নির্ণয়ের যন্ত্রণার ভার অনুভব করছে। নির্ণয়ের একতরফা ভালোবাসাগুলো কতটা যন্ত্রণা ছিল। নির্ণয় গাড়ি চালাচ্ছে আপন মনে, তবে বোঝার উপায় নেই মনে কি চলছে। গন্তব্য তাদের চিনির কলেজ। চিনির সঙ্গে সঙ্গে আজ তিনা আর নুসরাতেরও এক্সাম, তাই আদনান জিয়াং চিয়ার আপ করতে যাচ্ছে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য নির্ণয়কে চেপে ধরেছে দুজন। অতঃপর এদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নির্ণয় যাচ্ছে, এমনটা মনে হচ্ছে নির্ণয়কে দেখে। নির্ণয় আজ বেশ গম্ভীর। যতই চিনির ওপর রাগ করে থাকুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই চিনিকে দেখার পিপাসায় পিপাসিত। সেই তখন থেকে গাড়িতে সকলে নিশ্চুপ, কোনো প্রকার রা শব্দ নেই। জিয়াং নির্ণয়ের সঙ্গে ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছে, আদনান পিছনের সিটে। জিয়াং এত সময় নীরবতা ভেঙেই বলল, তুই তো দিন দিন চিনচিনকে ভুলেই যাচ্ছিস। দিস ইজ নট ফেয়ার। জিয়াংয়ের কথায় নির্ণয় সকলের আড়ালে মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে করতে বিড়বিড় করেই বলল, এত সহজে কি ভোলা যায়? চিরচেনা কণ্ঠ, সে নিষ্পাপ মুখ, চিনির মুখে সে হাসি সবকিছু আমার মস্তিষ্কে গেঁথে আছে।
নির্ণয় চুপ করে আছে দেখে জিয়াং ফের নির্ণয়কে উদ্দেশ্য করে বলল, মনে কর তোর কষ্টে যদি চিনি পরীক্ষা দিতে না আসে। কথা বলতে দেরি নির্ণয় আচানক জিয়াংয়ের দিকে রক্তিম চোখে তাকালো। এই বুঝি নির্ণয় জিয়াংকে গাড়ি থেকে ফেলে দেবে। নির্ণয় চাহনিতে জিয়াং আমতা আমতা করেই বলল, আসলে না, মানে অনেক সময় হয় কেউ এক্সাম দিতে আসে না। যদি চিনি তোর শোকে এক্সাম দিতে না আসলো তখন কি হবে? তোকে যদি গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেই তখন কি হবে? অ্যান্সি, তুই আমাকে ভুল বুঝছিস। আমি বলতে চাইছি, একে তো তোর এমন পাষাণের মতো ব্যবহার, তার উপর চিনির বাড়ির মানুষ। কথা সম্পূর্ণ করার পূর্বে আদনান পেছন থেকে জিয়াংকে চোখ গরম করে দিল। আদনানের সেই চোখ রাঙানো মিররের মধ্যে দেখতেই জিয়াং চুপ হয়ে গেল। উল্টো আদনানকে চোখের সাহায্যে বুঝালো, তুই নিশ্চিত থাক, আমি মরে যাব তবু কিছু বলবো না। আদনান বিড়বিড় করেই বলল, পেটে তো তিতা চাল হজম হয় না, তুই রাখবি কথা লুকিয়ে? তোর দূর কতটুকু জানা আছে? আদনান তাইব বেলা সম্পর্কে তিনা আর নুসরাত থেকে সব শুনেছে। সবাই চিনির সঙ্গে কি ব্যবহার করে, চিনি ভালো নেই। কিন্তু এই মুহূর্তে আদনান নির্ণয়কে কিছু জানাতে চাচ্ছে না। এমনিতেই নির্ণয় রেগে আছে। এগুলো যদি নির্ণয় ঘুণাক্ষরেও টের পায়, 1 মিনিটের জন্য চিনিকে সে বাসায় রাখবে না। আর নির্ণয় চিনিকে নিয়ে আসা মানে সবাই জেনে যাবে ওদের বিয়ের কথা। তখন তো আরও সমস্যায় বাড়বে বলে কমবে না। অহনাকুঞ্জ চৌধুরী কী যে করবে ভাবলেই আদনানের ভয় লাগে। জিয়াং আবারও নির্ণয়ের দিকে অপ্রত্যাশিত বানিয়ে ছুটছে। মনে কর বাই এনি চান্স চিনচিন রাগে অভিমানে তোর দিকে ফিরেও তাকালো না আজ। মনে কর তুই এখন আমার পাশে আছিস, কিন্তু কিছু পর যাওয়ার পর থাকলি না। মনে কর চিনচিন আসলো ঠিকই, কিন্তু তোর সাথে দেখা হলো। মনে কর তুই যাচ্ছিস ঠিকই, কিন্তু গন্তব্য অবধি পৌঁছাতে পারলি না। নির্ণয়ের এইরূপ কথা শুনে জিয়াং বিড়বিড় করে বলল, এখনকার মতো চুপ থাকাই ভালো। আজ মনে হয় ব্যাড লাক চলছে। অ্যান্সির কথাবার্তা তো ঠিক লাগছে না, মনে হয় চিনচিনের শোকে পাগল হয়ে গেছে। কলেজ, সে কখন থেকে পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। জিয়াং বারংবার হাত ঘড়িতে চোখ বোলাচ্ছে। আদনান নির্ণয়ের সঙ্গে অফিস রিলেটেড কিছু কথা বলছে। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। জিয়াং বেশ বিরক্ত বোধ করলো। অতঃপর ভার্সিটি আর কলেজ একসঙ্গে যেহেতু, জিয়াংয়ের ইচ্ছে করলো ঘুরে দেখার, তাই আদনানকে নিয়ে ঘুরতে চলে গেল। ওরা চলে যেতেই কেউ নির্ণয়কে পেছন থেকে জড়িয়ে ধরতেই যাবে। মুহূর্তে নির্ণয় সরে গিয়ে পেছনে ফিরতেই দেখতে পেল ঈশিতাকে। সে অদ্ভুত পোশাক পরে হাজির হলো নির্ণয়ের সামনে। নির্ণয় বেশ রাগান্বিত হয়ে দাঁতে দাঁত পিষে বলল, হাউ ডেয়ার ইউ! আমাকে স্পর্শ করার রাইট কে দিয়েছে? এগুলো কথা নয়, বরং গলিত সীসা। নির্ণয়ের কথা ঈশিতা আশেপাশে তাকিয়ে দেখলো নির্ণয়ের এইরূপ হুঙ্কারে সকলে তাদের দিকে তাকিয়ে আছে। ঈশিতা কিছুতেই বুঝতে পারে না এক মানুষ সারাদিন কি করে এত রেগে থাকতে পারে। তবে ঈশিতার মতো নিমজ্জিত মেয়ের কাছে যেন কিছু নয়, এগুলো স্বাভাবিক। তাই নির্ণয়ের পিছু পিছু হাজির হলো এখানে। অতঃপর নির্দ্বিধায় বলে উঠল, আমাদের তো সেদিন পরিচয় হলো, তুমি কি করে ভুলে থাকতে পারো আমায়? আমার দিকে ভালো করে দেখে বলো তো, আমি কি ভোলার মতো কিছু? আমাকে মনে রাখার জন্য, আমাকে একটা রাত পাওয়ার জন্য সবাই পচিয়ে আছে। নির্ণয়ের রাগ জ্বলন্ত আগুনের মতো ছড়িয়ে যাচ্ছে সমস্ত শরীরে। মস্তিষ্কে রাগের বহিঃপ্রকাশ ঘটল। তবু নিজেকে যথেষ্ট সংযোজন করার চেষ্টা করছে নির্ণয়। ঈশিতা নির্ণয়ের আরেকটু কাছে গিয়ে বলল, আমি সবার থেকে ভিন্ন। আই এম ইমপ্রেস অ্যান্সি। সব মেয়েরা তোমার উপর কেন ফিদা হচ্ছে? আই এম জাস্ট জেলাস সুইটার। নির্ণয় যেন ঈশিতার মুখে নিজের প্রশংসা কিছুতেই সহ্য করতে পারছে না। চড়াত করে হিংস্রতা জেঁকে বসে মস্তিষ্কের নিউরনে নিউরনে। আর ঈশিতা সেই কাজটা করে বারবার রাগিয়ে দিচ্ছে নির্ণয়কে, যার ফলস্বরূপ নির্ণয় এবার তেড়ে উঠল। তবে দুপা এগোতেই ওকে আটকালো জিয়াং। কারণ এখানে সিন ক্রিয়েট করা মানে সমস্যা আরও বাড়বে। নির্ণয় এক মুহূর্তেও দাঁড়ালো না, জোরালো কদমে অন্যদিকে চলে গেল। নির্ণয় চলে যেতেই ঈশিতার উদ্দেশ্যে জিয়াং দাঁত কেলিয়ে বলল, তুমি একবার আমার সাথে কথা তো বলে দেখতে পারো। তুমি যদি তোমার বয়ফ্রেন্ড ছেড়ে না দিয়েছো, তাহলে আমার নাম জিয়াং নয়, আমি অ্যান্সির থেকে বেশি হ্যান্ডসাম ও বিউটিফুল। জিয়াংয়ের কথা ঈশিতার এক মুহূর্ত দাঁড়ালো না। মেয়েটা কী ভেবে যেন মুহূর্তেই স্থান ত্যাগ করলো। নির্ণয় চলার পথে হুট করে চিনি পথ আটকে দাঁড়ালো। হঠাৎ চিনিকে সামনে দেখে খানিকটা ভরকায়। চিনির চোখে জল টইটম্বুর করছে। চিনি অতঃপর অতি কষ্টে নিজেকে সংযুক্ত করে নির্ণয়ের উপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি বুঝি এখন আর আমায় ভালোবাসেন না? আমাকে একদম প্রশ্ন করবি না।
আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। নির্ণয়ের এইরূপ কথায় থমকালো না চিনি, যেন আজ না বললে কোনো কিছুই আর বলা হবে না, কোনো দিন না। তেমন করেই ধ্বনিত হলো চিনির ব্যথা ধরা কণ্ঠস্বর। কেন করবো না প্রশ্ন? 1000বার করবো। ওই মেয়েটাকে কিছুক্ষণ আগে যে আপনার সঙ্গে দাঁড়িয়েছিল, তার সাথে আপনার কিসের কথা হচ্ছিল? হ্যাঁ, চিনি দূরে থাকা দরুন ঈশিতাকে চিনতে পারেনি। চিনির প্রশ্নে নির্ণয়ের সঙ্গে সঙ্গে ভ্রুকুটি কুঁচকে গেল। নির্ণয়ের এইরূপ প্রশ্নে নির্ণয়ের কালো মণিযুক্ত চোখ জোড়া রক্তিম হতে লাগলো। তবে পর মুহূর্তেই নির্ণয় সচকিত মস্তিষ্কে হানা দিল, এটা চিনির জেলাসি। কথাটা ভাবতেই নির্ণয়ের ভেতর থেকে উগড়ে এলো একটা দীর্ঘশ্বাস। বুক ছেড়ে দীর্ঘশ্বাসটা বের হতেই নির্ণয় বলল। সো হোয়াট? চিনি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো নির্ণয়ের পানে। এবার চিনি নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, অন্য কেউ আছে আপনার জীবনে? অন্য কাউকে ভালোবাসেন আপনি? বলেন, আমায় বলেন, আপনি কাকে ভালোবাসেন? কে সে? এক নাগারে কথাগুলো জিজ্ঞেস করলো চিনি, যেন এতক্ষণ ধরে অধীর আগ্রহে নির্ণয়ের জবাব শোনারই অপেক্ষায়। নির্ণয় ঠোঁট কামড়ে বলল, ইট ইজ ভেরি পার্সোনাল। যদি তোকে না ভালোবাসে তাহলে অবভিয়াসলি অন্য কাউকে ভালোবাসে। যদি এমনটা নাও হয় এমনটা নাও হয়। তাহলে অন্য কাউকে খুঁজে নেব। চিনির ঠোঁট যুগল তীরতিরিয়ে কাঁপছে, চোখের কোটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রুজলে। বাংলাদেশে ফিরেছে দীর্ঘ 1 মাস পেরিয়ে গেল। চিনি কেবলই অনুভব করলো চিনির কখনো নির্ণয়কে ছেড়ে থাকার কথাই ছিল না। ও তো স্রেফ সম্পর্কে দাড়িপাল্লায় আটকে আছে। এবার যেন চিনি শব্দ করে কেঁদে দিল। আর চিনিকে কান্না করতে দেখে নির্ণয় স্পন্দন গতি বেড়ে যাচ্ছে। ভালোবাসে তো এমনই একজন কাঁদে, আর একজন কান্নাকে নিজের বুকের মাঝে আগলে রাখে। নির্ণয় স্পর্শে কথা যেন সব কিছুরই চিনির অনুভূতি। সেখানে চিনির মাঝে কেবল ভালোবাসার মৃদু দাবি। আপনি চেঞ্জ হয়ে গেছেন। আগে তো আমার উদাসীনতা, কষ্ট, কান্নায় দুনিয়া এক করতেন আপনি। আমি আপনাকে এখন ঠিক চিনতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে সে আমার নির্ণয় ভাই। চিনির কথা শুনে নির্ণয় রাগান্বিত হয়ে বলল, দেখ কেমন হয়ে গেছে আমি। কি থেকে কি বানিয়ে দিয়েছিস আমায়? কেন চেঞ্জ হব না আমি? আচ্ছা মেনে নিলাম আমি চেঞ্জ হয়ে গেছি, আমি ভুল, কিন্তু তুই কবে সঠিক ছিলে? আমি না হয় দুর্বল, আত্মবিশ্বাসীন, বোকা একটা মেয়ে, তাই না বুঝে ভুল করেছি আমি। তিনি আবারও কিছু বলবে তার পূর্বেই দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো করে বলল নির্ণয়। জন্মের পর কেউ সাহসী হয়ে জন্ম নেয় না, আত্মবিশ্বাস নিয়ে পৃথিবীতে আসে না, বোকা হয়ে সারা জীবন বাঁচে না। সবটা নিজেকে অর্জন করে নিতে হয়। ভালোবাসার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করতে হয়। খুব তো বলেছিস ভালোবাসিস, সবার সামনে বলতে পারবি তুই চিনি তাইব থেকে মিসেস নির্ণয় সিনহা চৌধুরীতে পরিণত হয়েছিস? তোর মাঝে ভালোবাসার মতো সেই সাহস? নির্ণয়ের কথাগুলো আছড়ে পড়ল চিনির সমস্ত শরীরে। বোকা মেয়েটা তো ভালোবেসে ফেলেছে, এইটার মাঝেই ডুবে আছে। বাস্তবতাটা নিয়ে ভাবার সময় কোথায়? তাই নির্ণয়ের কথার পারদে কান্না করে যাচ্ছে। ঠিক কী বলা উচিত বুঝতে পারছে না। চিনি চুপ থাকতে দেখে নির্ণয় তাচ্ছিল্য হেসে এক মুহূর্ত চিনির সামনে দাঁড়ালো না। নির্ণয় আবারও চিনিকে ছেড়ে চলে যাচ্ছে। এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না চিনি। মনে হচ্ছে কেউ পেছন থেকে ছুরিঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে ওর বুকের ভেতরটা। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে চিনি, তবু কান্না চেপে নির্ণয়ের পিছু ডেকে বলে উঠল, আপনি সত্যি আমায় ভালোবাসেন না? একবার বলে যান প্লিজ, শুধু একবার বলুন আপনি ভালোবাসেন আমায়। আমি সারা জীবন আপনার জন্য অপেক্ষা করতে রাজি। নির্ণয় হন হনিয়ে চলে যেতে যেতে বলল, ভালোবাসি, তাই তো ভয় পাই তোকে হারাতে। যদি স্বার্থপর হতো তাহলে কি যে আসতো, তুই থাকলে বা না থাকলে। তাই বেলা এই সপ্তাহ চিনির এক্সাম নেই, তাই চিনির বাসা থেকে বের হওয়ার সুযোগ নেই। সারাদিন বাড়িতেই। চিনি কিছুদিন ধরে প্রায় অসুস্থ বলা চলে। ঠিকমতো খাবার খায় না, রাতে ঘুমায় না। সারাদিন সালমা তাইবের সঙ্গে বাড়ির সকল কাজ করে। কাজের মাঝে যদি একটু এদিক সেদিক হয় তবে রিনা তাইব ঐশিতা চিনির সঙ্গে খারাপ ব্যবহার করে। সে সঙ্গে আজকাল গায়ে হাত তুলতে চায়। চিনি সব কিছুর মাঝে হাঁপিয়ে যাচ্ছে। এভাবেই দিন যাচ্ছে চিনির। অকপটে যেটুকু সময় পায় সেইটুকু সময় মেয়েটা রুমবন্দি হয়ে নীরবে কান্না করে যায়। এ কান্না যেন শেষ হওয়ার নয়। চিনির আজ বেলা অবধি ঘুমাচ্ছিল। শরীর খুব একটা ভালো না থাকা দরুন সালমা তাইব ঘুম থেকে উঠায়নি। চিনি বেলা করে ঘুম থেকে উঠতেই মস্তিষ্কে হানা দিল নির্ণয় সেই যন্ত্রণাদায়ক ব্যবহার।
না চাইতেই আবারও চিনির চোখে অশ্রু হানা দিল। নির্ণয় চিনির চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সারাটাক্ষণ। নির্ণয়ের কথা মনে পড়তেই চিনি বলল, এত সহজে কি বলা যায়? চিরচেনা কণ্ঠ, সেই কঠিন অবয়বের মুখ, তার সবকিছু আমার মস্তিষ্কে গেঁথে আছে। এমন সময় সালমা তায়েব চিনির রুমে প্রবেশ করলো। সালমা তায়েবের উপস্থিতি টের পেতেই ধ্যান ভাঙল চিনির। বিষণ্ণ মনের অন্ধকার ভাবনা থেকে আচানক ছিটকে বেরিয়ে এলো চিনি। আলগোছে চোখের জল মুছে পেছনে ঘুরে চিনির ভেজা চোখ স্পষ্ট হতেই সালমা তায়েব দ্রুত পা চালিয়ে চিনির কাছে এসে গভীর নজরে পরখ করে উদ্বিগ্ন হয়ে চিনির কপালে হাত রেখে বলল, আবার কি জ্বর এসেছে? শরীর বেশি খারাপ লাগছে? চিনির টলটলে চোখে সালমা তায়েবের দিকে তাকিয়ে আছে, কোনো রূপ প্রত্যুত্তর করল না। দিনকে দিন চিনির ব্যবহারে এবং শরীরের অবনতিতে সালমা তায়েবের চিন্তা বাড়ছে। তাই চিনির পাশে বসে শান্ত মায়াভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? মামুনিকে বলবি না? এইটুকুর অপেক্ষাই যেন চিনি ছিল। মুহূর্তে কান্না জুড়ে দিল সালমা তায়েবকে জড়িয়ে ধরে। রাতে ঘুম হয় না আমার। ঘুমানোর জন্য আমার স্লিপিং পিল খেতে হয়। এমন কিছু নেই যা আমার শান্তি দিবে। ঘুম, খাবার, পড়াশোনা, কাজ কিছুই আমার ভেতরে শান্তি দিচ্ছে না। মনে হচ্ছে আমার বুকের ভেতর ব্যথা হচ্ছে। এই ব্যথায় আমি দম বন্ধ করে মারা যাব। সত্যিই মারা যাব। কথাগুলো বলে কান্না করতে করতে হেঁচকি উঠে ফেলেছে চিনি। সালমা তায়েব চিনির কথা শুনে বেশ আশ্চর্য হলো। এইটুকু একটা মেয়ে, কিন্তু ভেতরে ভেতরে তীব্র যন্ত্রণা জ্বলে যাচ্ছে। চিনিকে আশ্বাস স্বরূপ চিনির পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। তবে চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ সুস্পষ্ট হলো। চিনির এই অবস্থার কারণ কি? চিনি কি কাউকে? সালমা তায়েবের ভাবনার মাঝে চিনি ফের নিজের অজান্তেই ভেতর থেকে উগরে দিল ব্যথাতুর এক আত্মচিৎকার। জানো মামুনি, ভালোবাসা বিষাক্ত বিষের মতো তীব্র যন্ত্রণাময় হয়। মানুষকে তিলে তিলে মেরে ফেলে। উনি তো বলেছিল আমি তার প্রথম ভালোবাসা, তাহলে কি করে আমায় ভুলে যেতে পারে সে? মেয়েটার ভেতরে ভেতরে এভাবে কষ্ট লুকিয়ে রেখে কষ্ট পেতে দেখে সালমা তায়েবের অন্তরাত্মা কেঁপে উঠল। চিনির মাথাটা কাঁধ থেকে তুলে চিনির অযত্নে ফেলা অশ্রু মুছে দিয়ে সালমা তায়েব বলল, পুরুষ কখনো তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, যদি সে ভিখারি থেকে রাজা হয়ে যায়। চিনির কান্না থেমে গেল সালমা তায়েবের কথা শুনে। ঠিক সে সময় চিনির রুমের সামনে দিয়ে তিহাম যাচ্ছিল। তিহামের পা জোড়া থমকে গেল সালমা তায়েবের কথা শুনে। মিনিট খানেক সময় কিছু ভেবে ব্যয় করে চলে গেল। চিনি কান্নার চোটে বারংবার ঢোক গিলে সালমা তায়েবকে বলল, জানো মামুনি, উনি বলছে যে কোনো সিচুয়েশনে আমি তার পাশে থাকবো। তোর জন্য না হয় দুনিয়ার সাথে লড়াই করে নিব। কেউ আসুক বা না আসুক, আমি ঠিক চলে আসবো। আমি জানি না তুই কার কথা বলছিস, তবে আমি চাই যে তোকে কথা দিয়েছে সে যেন তার কথা রাখে। নির্ণয়ের কথাগুলোর মাঝে ছিল সচ্ছল মেঘের মতোই বিলুপ্তিকর, অথচ প্রত্যেকটা কথায় উপচে পড়ছিল কি ভীষণ পুরুষত্ব আর কর্তৃত্ব। যেন নির্ণয় জন্মই করেছিল চিনিকে ভালোবাসার জন্য। সেদিনের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলেছিল চিনির শরীরের রন্ধ্রে রন্ধ্রে, মাথার মধ্যে উপচে পড়া চিন্তার ভার। তবে চিনির অবুঝ মন সেদিন অনুভূতি না বুঝলে আজ ঠিকই বুঝেছে। চিনি সালমা তায়েবের কাছে কিছু একটা আবদার করবে। এর পূর্বেই সালমা তায়েব চিনির হাতে একটা ফোন ধরিয়ে দিয়ে বলল, তোকে অহনার সঙ্গে কথা বলানোর জন্যই ফোনটা নিয়ে এসেছি, তবে তুই চাইলে অন্য কাউকেও কল দিতে পারিস। মুহূর্তে চিনি শব্দ করে হেসে দিল। ভেতরে সরল তরঙ্গ করতালি দিয়ে বলছে, যা চিনি যা, খুঁজে নে তোর নির্ণয়কে। চিনি ফোনটা নিয়ে এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে ছাদের দিকে ছুটে গেল। অতঃপর ঠোঁট কামড়ে কান্না সংবরণ করে কল দিল নির্ণয়ের নম্বরে। নির্ণয়ের নাম্বারটা নুসরাত জিয়াং থেকে নিয়ে চিনিকে দিয়েছে। অতঃপর সময় নষ্ট না করে নির্ণয়ের নম্বরে কল দেয়। চিনি ভেবেছে ফোনের ওপাশের মানুষটাকে আন্দাজ করতে পারবে না চিনি কল দিয়েছে। নির্ণয় শাওয়ার নিয়ে বের হয়েই সহসা এগিয়ে গিয়ে বেজে ওঠা ফোনটা কানে ধরল। চিনি নিশ্চুপ। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে নির্ণয়ের কাছ থেকে ভেসে এলো উচ্ছ্বসিত ক্রন্দনরত আওয়াজ। কল করেছিস কেন? আপনি আমায় চিনতে পেরেছেন? আমি নিজেকে বলতে পারি, কিন্তু তোকে না। তোকে চেনার জন্যই তোর নীরবতা আমার জন্য যথেষ্ট। কথা বলার প্রয়োজন নেই। তার মানে চিনি ভুল। নির্ণয় চিনিকে ঠিক চিনে ফেলেছে। খুশির সত্যে চোখে অশ্রুসিক্ত নোনা জল ধরে রেখেই বলল, আপনার সঙ্গে কথা আছে আমার। ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। আমি তোর কথা শুনতে চাই না। কি বলবি?
বাবার ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গেছিস, এই গল্প শোনাবি? এত সময় শান্ত থাকলেও চিনি নির্ণয়কে ছেড়ে চলে এসেছে ভাবতেই মুহূর্তেই নির্ণয়ের রাগ এক ধাপ বেড়ে গেল। গর্জে উঠে বলল, কোনো দিন আমার সামনে আসবি না, আই উইল কিল ইউ। নির্ণয়ের কাট কথা জিহ্বার আগায় আটকে থাকা বাকি কথাটুকু বিনা বাক্যে গলধাকরণ করে নিল চিনি। আবারও যেন কান্নারা কণ্ঠনালীতে দলা পাকাচ্ছে। এবার চিনি ঠোঁট উল্টে ডুকরে কেঁদে দিয়ে করুণ স্বরে বলল, আমি যদি বলি আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না, আপনি আসবেন আমার সঙ্গে দেখা করতে? চিনির করুণ স্বর শুনতেই উপাস থেকে স্তব্ধ হয়ে গেল নির্ণয়। বিপরীত পাশ থেকে আওয়াজ আসছে না। চিনি ফের কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে চিৎকার করে বলতে লাগলো, আপনি আমায় কথা দিয়েছেন যে কোনো সিচুয়েশনে আপনি আমার পাশে থাকবেন। আমার জন্য না হয় দুনিয়ার সাথে লড়াই করবেন আপনি। কেউ আসুক বা না আসুক, আপনি ঠিক চলে আসবেন। তাহলে এখন কেন আসছেন না? কেন বুঝছেন না আমি একটু ভালো নেই? চিনি হয়তো ভেবেছে নির্ণয় কল কেটে দিয়েছে, তবে নির্ণয় এখনো কানে ফোন ধরে আছে। চিনির কান্না, আত্মচিৎকার, আহাজারি শুনে নির্ণয়ের কপালের শিরা উপশিরাগুলো ফুলে উঠল। মুহূর্তেই কিছু একটা ভেবে রাগের তোড়ে কান থেকে ফোনটা নামিয়ে সজোরে ছুঁড়ে মারে নির্ণয়। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে দামি ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে। চিনি নির্ণয়ের সঙ্গে কথা বলে সেই রুমে ঢুকেছে, একবারের জন্য রুমের বাইরে আর পা রাখেনি। তবে নিচে বেশ হই হুল্লোড় হচ্ছে বেশ কিছু সময় ধরে। ঈশিতা হুকুম জারি করেছে তার নাকি আজ স্পেশাল কেউ আসবে। সেই মুহূর্ত থেকে বেশ আয়োজন হচ্ছে তাই বেলায়। ঘণ্টাখানেক পর তাই বেলায় গেটের সামনে নির্ণয় সে কাঙ্ক্ষিত গাড়িটি উপস্থিত হলো। নির্ণয় গাড়ি থেকে নেমেই তাই বেলার বাড়ির দিকে চোখ বুলিয়ে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে চশমা পরে ভেতরে প্রবেশ করলো। নির্ণয়ের জন্য এলাহি আয়োজন করা হচ্ছে, এমনটা করতে বাধ্য করেছে ঈশিতা। যেন তাইবকুঞ্জ বেলায় মেহের জামাই আসছে। সকলের কাছে এরকমটাই মনে না হলেও নির্ণয়ের কাছে ঠিক এমনটাই ফিল হচ্ছে। ঈশিতা নির্ণয়কে দেখতেই নির্ণয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে তাইব বেলার সম্পর্কেও নিজের ব্যাপারে হাজিবাজি বলছে, অর্থাৎ যাকে এক কথায় বলা যায় নিজের গুণগান। কে জানে নির্ণয় আদৌ শুনল কিনা। ওদের কারো কিছু বোধগম্য না হতে নির্ণয় চুপচাপ গিয়ে সকলের মুখোমুখি হয়ে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে পড়ে। ঈশিতা রিনা তাইবের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। অ্যান্সি, মাই মাদার রিনা তাইব। শি ইজ মাই অ্যামেজিং মাদার। রিনা তাইব মেয়ের মুখে শুনছে অ্যান্সি ফিনল্যান্ড থাকে, অনেক ধনী, টাকা পয়সার অভাব নেই, তাই খুশিতে গদগদ হয়েই বলল, ভালো আছো বাবা? ঈশিতার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। নির্ণয়ের দিক থেকে কোনো প্রকার জবাব এলো না। রিনা তাই বেশ অপমান বোধ করলো। লজ্জায় মেয়ের দিকে অভিযোগের স্বরে তাকিয়ে আছে, তবে মেয়ের সেদিকে বিন্দু পরিমাণ পরোয়া নেই। নির্ণয় না আছে ভাবান্তর, না আছে কারো প্রতি আগ্রহ। দেখে মনেই হচ্ছে না নির্ণয় মেহমান, বরং এমনটা মনে হচ্ছে এটা নির্ণয়ের প্রাপ্য স্থান। সকলের কার্যক্রম খানিকক্ষণ পর্যবেক্ষণ করে নির্ণয় চোখ গেল দোতলায় চিনির কক্ষের দিকে। নির্ণয়ের কালো মণিযুক্ত চোখ দুটো দোতলায় চিনির রুমের দিকে দৃষ্টিপাত করে আছে। সালমা তাই পেছনে দাঁড়িয়ে নির্ণয়ের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই বিষয়টা লক্ষ্য করে বেশ অবাক হলো। ছেলেটা চিনির রুমের দিকে তাকিয়ে আছে কেন? সকলেই এটা সেটা বলছে, তবে কারো কথা তো শুনবে দূরের কথা, কারো দিকে তাকাচ্ছেও না নির্ণয়। নির্ণয় বিরক্ত হয়। সাবলীল মুখশ্রী, সুরৌল ললাট দেশ, সবকিছু কুঁচকে যায় হঠাৎ। নির্ণয়ের এমন ভাবভঙ্গিতে আকস্মিক কর্মকাণ্ডে খানিক হতভম্ব সকলে। নির্ণয় চোখ চিনিকে খুঁজতে ব্যস্ত, কাতর চোখ জোড়া চিনিকে খুঁজছে। ঈশিতা নির্ণয়ের উদ্দেশ্যে বলল, চলো তোমাকে এ বাড়িটা ঘুরে দেখায়, তার সঙ্গে আমার রুমটাও ঘুরিয়ে নিয়ে আসবো। ঈশিতার সঙ্গে নির্ণয় কয়েক সিঁড়ি উঠতেই হঠাৎ চিনির আগমন ঘটল চিনির রুম থেকে। নির্ণয়কে দেখতেই চিনি দাঁড়িয়ে বলল, থমকে গেল পদযুগল। চিনি যেন স্বপ্ন দেখছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ চিনির পরিশ্রান্ত পদযুগলের প্রতিটি পদধ্বনি যেন বিরক্তির রেশ দ্বিগুণ বাড়িয়ে তুলছে উপস্থিত সকলের মাঝে। হলরুমে সকলের চোখ চিনি আর নির্ণয়ের ওপর। চিনি মনে মনে আওড়ায়, নির্ণয় ভাই এই বাড়িতে, তাও আবার ঈশুর সঙ্গে। চিনির হাত পা কাঁপছে। নির্ণয় মানে ভয়ঙ্কর কোনো কিছু, আর ঈশিতা হলো এক ধরনের মানুষ খেকো সাপ। ঈশিতা একটা ডেঞ্জারাস মেয়ে, যে স্বার্থের জন্য যা কিছু করতে পারে, এমনটাই শুনেছে সালমা তাইব থেকে। তাহলে উনি কেন ঈশুর সঙ্গে? আশ্চর্য। চিনি ভাবনার মাঝে নির্ণয় অবচেতন চোখে চিনির স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরক করে।
খানিকক্ষণ সময় নিয়ে চিনিকে পর্যবেক্ষণ করে দেখল আজ অন্য দিনের মতো চিনিকে স্নিগ্ধ লাগছে না। চিনি আগের চেয়ে দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, ফর্সা শরীরের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে, গলার হাড়গুলো দৃশ্যমান। দেখেই মনে হচ্ছে ঠিকঠাক না খাওয়ার জন্য এমন হয়েছে। মুহূর্তেই চোখ সরিয়ে নিল চিনির এই অবস্থা দেখে। নির্ণয়ের কেন যেন নিজের উপর সামান্য রাগ দেখে অতঃপর ঠোঁট কামড়ে গভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, যদি তোকে কষ্ট দেওয়ার হতো তাহলে আমার কাছে রেখেই কষ্ট দিতাম, এখানে রেখে নয়। তো এখানে আছিস তার একমাত্র কারণ তোর ভালো থাকা। যদি ভালোই থাকিস তাহলে চেহারার কেন এমন হাল? নির্ণয় আর চিনি দুজন দুজনার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে সকলের চোখ এখনও নির্ণয় আর চিনির মাঝে আটকে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিনি শুষ্ক ঢোক গিলে কাচুমাচু করে নির্ণয় ক্রস করে সিঁড়ি দিয়ে নিচে নেমে কিচেনে চলে গেল। চিনির নাজুক হৃদয় খুশির আমেজে মনের গহীনে নাচানাচি করছে। নির্ণয় চিনির কথা রেখেছে। হ্যাঁ, চিনি বলেছে দেখেই তো নির্ণয় এসেছে। সালমা তাইব চিনিকে একা একা হাসতে দেখে সালমা তাইবও মুচকি হাসলেন। মনে মনে ভাবলেন, যাক, মেয়েটার মন ভালো হয়েছে। অতপর সালমা তাইব কিছু বলবে এর পূর্বেই চিনি আগ বাড়িয়ে বলল, কফি ও হালকা নাস্তা বুঝি নির্ণয় ভাইয়ের জন্য? হুম, মামুনি আমি দিয়ে আসি। দিয়ে আসলে তো ভালোই হয়। চিনি আর কথা বাড়ালো না। খুশি মনে খাবারের ট্রে নিয়ে দোতলায় ঈশিতার রুমের উদ্দেশ্যে চলে গেল। চিনি চলে যেতেই সালমা তাইবের মাথায় এক প্রশ্ন হানা দিল, নির্ণয়কে? ঈশিতা তো বলেছে ছেলেটার নাম এনসি, ছেলেটা ফিনল্যান্ড থেকে এসেছে। তাহলে চিনির মুখ থেকে এই নাম আজ নতুন শুনছে না, সেই ফিনল্যান্ড থেকে ফেরার প্রথম দিন থেকে শুনছে। সিঁড়ি ডিঙিয়ে দোতলার করিডোরে পা রাখতে না রাখতে ভিতরে সব ভালোবাসা, বিশ্বাস ও খুশি যেন পূর্বের ন্যায় সব উদয় হলো। দ্বিধাগ্রস্ততাটুকু একপাশে সরিয়ে মনের আহ্লাদে হরিণীর ন্যায় কুণ্ঠিত কদমে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো চিনি। মনে মনে হাজারটা ভালোবাসার বাণী আওড়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আচমকা থমকে গেল চিনির দুপা। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে অজান্তেই দুমড়ে মুচড়ে উঠল ভেতরের বাচ্চা সুলভ হৃদয়টা। মনের সঙ্গে তাল মিলিয়ে ট্রেটা কাপা হাতে কম্পিত হলো। মাত্র কয়েক সেকেন্ডের একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট মানসপথে আটকে গেল ভীষণ জোরালো ভূমিকায়। নির্ণয় যখন গভীর চিন্তায় মগ্ন ছিল চিনিকে নিয়ে, নির্ণয় মনের আনাচে কানাচে শুষ্ক ব্যথা অনুভব করছে চিনির এই অবস্থা দেখে। নির্ণয়ের কাছে কেন যেন চিনিকে ঠিক লাগছে না। চিনি ভালো নেই এমনটা যদি সত্যি হয় তাহলে আদনান তো ঠিকই জানতো সবাইকে নির্ণয়ের কাছে কিছু লোকাচ্ছে। এইসব ভাবনার মাঝে ঈশিতা ড্রেসের ওপরের অংশের দুটো বোতাম খুলে নির্ণয়কে সেডিউস করার চেষ্টা করে। নির্ণয়ের ঢেউ খেলানো বলিষ্ঠ পুরুষালী বুকের উপর আচানক আছড়ে পড়ল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে নির্ণয়কে। নির্ণয় কিছু বুঝে ওঠার আগেই সেখানে আকস্মাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে চিনি। এটুকু দেখা মাত্রই তড়াক করে চোখ নামিয়ে নেয় চিনি। চিনির ঠোঁট তীর করে কাঁপছে। চোখের সামনে এহেন দৃশ্য দেখে অজানা যাতনায় বিদীর্ণ হলো ভেতরটা। হাত পা কাঁপছে, কোনো রকম কান্না চেপে রেখেছে। চিনিকে ঈশিতা দেখার পরও মেয়েটা মাঝে কোনো রূপ লজ্জা নেই। নির্ণয় তৎক্ষণাৎ নিজের কাঁধ থেকে এক ঝটকায় সরিয়ে দিল ঈশিতার হাত। রাগে রিরি করছে নির্ণয় শরীর। এই বুঝে ঈশিতার গায়ে হাত তুলবে। এর মাঝে ঈশিতার একটা কল আসলো, তাই তো ঈশিতা কল রিসিভ করার জন্য রুম থেকে বের হয়ে যায়। চিনির চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা চোখের পানি পড়তে আলগোছে হাতের সাহায্যে মুছে ছোট সেন্টার টেবিলের ওপর কাপা কাপা হাতে খাবারগুলো রাখলো। অন্য দিক থেকে চোখ ঘুরিয়ে নির্ণয় পানে দৃষ্টি নিক্ষেপ করলো চিনি। চিনি এবার নির্ণয়ের মুখোমুখি দাঁড়ালো। নির্ণয়ের এত সময়ের অগ্নিসংযোগ রাগ চিনির চেহারা দেখতেই নিভে গেল। নির্ণয় এখনো একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় ঠাঁই দাঁড়িয়ে আছে চিনির সামনে। মূর্তিমান নির্ণয়ের দিকে তাকিয়ে সাবলীল কণ্ঠে চিনি শুধালো, কি করছিলেন আপনারা এখানে? কি বলতে চাচ্ছিস ওপেন বল, আর কাজের কথার বাইরে অন্য কোনো কথা থাকলে বিদায় হতে পারিস। ঈশিতা তোকে রাস্তা দেখিয়ে দেবে, কারণ তোর কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। নির্ণয়ের এমন ব্যবহারে চিনি বারংবার অবাক হয়। তবে তার চেয়েও বেশি যেটা হচ্ছে তা হলো কষ্ট। অজ্ঞাত কষ্টে ভেতরটা নীল হয়ে উঠেছে। তবু চিনির গলার স্বর উঁচু করেই বলল, অবশ্যই বাধ্য। কি তুই? কিভাবে বাধ্য আমি? তুই আমার কেউ না। নির্ণয়ের কথায় চিনির চোখে জল গড়িয়ে পড়ল। কান্নারত অবস্থায় বলল, আমি আপনার কিছু হই না।
চিনির কথায় নির্ণয় তাচ্ছিল্য হাসল। পর মুহূর্তে নির্ণয় কিছু বলবে এর পূর্বেই চিনি নির্ণয় তাচ্ছিল্য হাসি দেখে চোখ মুছে নির্ণয় চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার বিয়ে করা বউ। আপনি মনে হয় ভুলে গেছেন, তবে আমি তো ভুলিনি। আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। আমি থাকতে অন্য মেয়ের দিকে কি করে তাকাতে পারেন আপনি? নির্ণয় চিনির দিকে নিষ্প্রভ তাকিয়ে খানিকক্ষণ চুপ থেকে ফের বলল, তুই আমার বিয়ে করা বউ, এই কথাটা আমাকে ছেড়ে আসার আগে কেন মনে আসেনি? বিয়ে করা বউ দাবি করছিস, আবার আমাকে ছেড়ে এসছিস। একটা বার ভেবেছিস আমার কথা? আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? তখন তুই আমার কথা ভাবিসনি, আমি কেন এখন তোর কথা ভাববো? তখন আমি বোকার মতো আপনার ভালোবাসা বুঝিনি, এখন আমি ভালোবাসি আপনাকে। চিনির বাচ্চাদের মতো স্বীকারোক্তিতে নির্ণয় চুপ হয়ে গেল। নির্ণয় যেন অন্য রকম কাউকে দেখছে, এমনটাই চেয়েছিল নির্ণয়। চিনি ফের প্রশ্ন ছড়ে, ইস্যুকে কি করে চেনেন আপনি? চিনির প্রশ্নে নির্ণয় ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয়ের দূষিত বাতাসটুকু আলগোছে বের করে দিয়ে তীর্যক অথচ মসৃণ কণ্ঠে বলল, খুব ভালো করে চিনি। ইনফ্যাক্ট এটাও জানি ঈশিতা তোর থেকে বয়সে অনেক বড়। তোর নাম ধরে বলছিস কেন? ওয়াই? চিনির মনে হয় নির্ণয়ের কথায় বেশ কষ্টই লাগলো। অন্য একটা মেয়ের জন্য নির্ণয় জবাবদিহি চাচ্ছে চিনির কাছে, এমন তো ছিল না নির্ণয়। এত কষ্ট দেওয়ার পর ওনার মন ভরেনি। পরবর্তীতে মুখভঙ্গিমা গম্ভীর করে কঠিন গলায় নির্ণয় বলে উঠল, অ্যান্সার মি। ইস্যু আপুর করার নির্দেশ তার নাম ধরে যেন ডাকি। ইস্যু আপু বলেছে উনি আমার সমবয়সী, ওনাকে নাম ধরে ডাকতে নয়তো। মুহূর্তে নির্ণয়ের ভ্রুজোড়া কুঁচকে গেল। গম্ভীর স্বরেই বলল, নয়তো? হঠাৎ নির্ণয়ের গলার স্বরটা পাল্টে গেল। চোখে মুখে কেমন যেন অদ্ভুত সত্তা প্রকাশ পেল। মুহূর্তেই তীরের মতো চিনির মুখের ওপর এক অপ্রত্যাশিত বাক্য ছুড়ল নির্ণয়। ঈশিতা তোকে টর্চার করে? নির্ণয়ের মুখ থেকে এরূপ কথায় আকস্মিক বাক্য শেষ করার আগেই নির্ণয় শীতল কণ্ঠস্বরে আশ্বস্ত হয়ে চোখ তুলে চাইল চিনি। নির্ণয়ের চোখে চোখ রাখল। হঠাৎ করে এমন পরিস্থিতি কম্পিত হয়ে উঠল চিনি। অজানা ভয় বক্ষপিঞ্জরার সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে গেল। চিনি নিশ্চুপ, পেতে নির্ণয়ের আরও রাগ বেড়ে যাচ্ছে। এবার রাগের তোড়ে চিনি নিয়ে আসা কফি ও খাবারের ট্রে টেবিল থেকে ছুঁড়ে ফেলে। মুহূর্তে ঝংকার তুলে কাচের টুকরোগুলো খণ্ড বিখণ্ডিত হয়ে গেল। নির্ণয়ের এইরূপ ভয়ঙ্কর রূপ দেখে চিনি কেঁপে উঠল। যদি নির্ণয়ের এই রূপ কেউ দেখে এবং নির্ণয়ের পরিচয় জানতে পারে, তাহলে তাইবকুঞ্জ বেলায় আজ ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। ভাগ্যিস তিহাম দিহাম শাহরিয়া তাইব কেউ বাসায় নেই। তৎক্ষণাৎ চিনি কাকুতি মিনতি কান্নায় দমিয়ে ডাকতে পারল না। অজান্তেই চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে বলে, প্লিজ এমনটা করবেন না, কেউ যদি দেখে সমস্যা বাড়বে, প্রচন্ড ভয় করছে আমার। এর মাঝে সেখানে ঈশিতা উপস্থিত হলো। রুমের এইরূপ অবস্থা দেখে চিনির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কর্কশ আওয়াজে বলে, ঠিকঠাক একটা কাজ করতে পারিস না স্টুপিড। ঈশিতার উদ্ভ্রান্তের মতো পুরো কথা সম্পূর্ণ করার পূর্বেই নির্ণয় রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল, ডোন্ট কল হার স্টুপিড, শি ইজ নট আ স্টুপিড, শি ইজ মাই। পুরো কথা সম্পূর্ণ না করে নির্ণয় চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে বলল, এসব আমি ফেলেছি। নির্ণয়ের কথায় মুহূর্তে ঈশিতার আগুন ধপ করে নিভে গেল। নির্ণয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আমি এক্সট্রিমলি সরি অ্যান্সি, এটা এমন কি ব্যাপার, খাবারই তো ফেলেছি। চিনি ওদেরকে এত কাছাকাছি দেখতে একদমই ইচ্ছে করছে না, যেন এখানে দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছে না, শরীর অবশ হয়ে আছে। চিনি উপায়ন্তর না পেয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে কাচের টুকরোগুলো হাত বাড়িয়ে তুলতেই যাবে, ঠিক সেই সময় ঝড়ের হাওয়ার বেগে চিনির হাত আটকে দিয়ে নির্ণয় কাচের টুকরো তুলল। চিনি অবাক হয়ে নির্ণয় চোখের দিকে তাকিয়ে আছে। চিনি দ্বিতীয়বার অন্য কাচের টুকরোর উপর হাত রাখতেই যাবে তোলার জন্য, তবে চিনি সে কাচের টুকরোর ওপর হাত রাখার আগে নির্ণয় সে কাচের টুকরোর ওপরে হাত রাখলো আর চিনির হাত নির্ণয়ের হাতকে স্পর্শ করলো। অতঃপর চিনিকে সরিয়ে দিয়ে নির্ণয় ধীরে ধীরে সকল কাচের টুকরো তুলে জড়ো করলো। ঈশিতা বেশ অবাক হলো অ্যান্সির মতো মানুষ চিনির জন্য পড়ে থাকা কাচের টুকরোয় হাত দিতে দেখে। চিনিকে সরিয়ে দিয়ে নিজে সমস্তটা করছে। ওরা কি দুজন দুজনকে চেনে?
ঈশিতার মনে সন্দেহ দানা বুনছে ধীরে ধীরে। নির্ণয়ের কর্মকাণ্ডে অগত্যায় কান্নাকাটি বাদ দিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো চিনি। ভেতরে ভেতরে শঙ্কা জাগছে চিনির। বেশ অনেকক্ষণ ধরে নীরবতা বিরাজ করছে পুরো রুমটায়। চিনি আর এক মুহূর্তে দাঁড়ালো না সেখানে, দৌড়ে বের হয়ে গেল। চিনির পেছন পেছন ঈশিতাও বের হয়ে গেল। ঈশিতা চটজলদি গিয়ে বারান্দায় চিনির পথ আটকে দাঁড়ালো। ঈশিতা রাগান্বিত চোখে চিনির দিকে তাকিয়ে আছে। চিনি কিছু বুঝে ওঠার পূর্বে ঈশিতা চিনির হাত মুছড়ে ধরে রাগান্বিত হয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার অ্যান্সির হাতকে স্পর্শ করার? এত বড় সাহস কে দিল? এই হাত ধরেছিলি আমার অ্যান্সিকে? কথা বলেই চিনির হাত আরো জোরে মুচড়ে ধরল। চিনি ব্যথায় যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠে। ব্যথা সহ্য করতে না পেরে বলে উঠল, এসব লাগছে আমার, প্লিজ হাতটা ছাড়ো। চিনির কান্নার শব্দ যেন বারংবার ধ্বনি তুলছে। নির্ণয় যেন না শুনতে পায়, তাই হাতটা ছেড়ে দিল ঈশিতা। ঠিক সে সময় হঠাৎ পেছন থেকে ভেসে এলো নির্ণয়ের গম্ভীর স্বর। কি হচ্ছে এখানে? চিনিকে কাঁদতে দেখে নির্ণয় এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ায়। চিনি হাত ধরে নীরবে অশ্রু ফেলছে। চিনির হাতের দিকে তাকিয়ে নির্ণয় ভ্রু কুচকে চিনির হাত স্পর্শ করে গম্ভীর গলায় শুধালো, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? আর ইউ ওকে? হাতে কি হয়েছে তোর? চিনি মাথা নুয়ে নাসূচক মাথা নাড়ালো, মানে কিছুই হয়নি। নির্ণয় রাশভারী আওয়াজে বলল, তাহলে কাঁদছিস কেন? ওয়াই? কথা এতটাই জোরে ছিল যে এপাশ থেকে ওপাশ ধ্বনিত হচ্ছে। দূরত্ব যতই থাকুক, চিনির ব্যথাতুর কান্না বুকে চিনি ব্যথা করছে নির্ণয়। যদিও নির্ণয় সব সময় চিনির সঙ্গে রাগ দেখিয়ে গোমরা মুখেই থাকে, তবু সেই ভয়ানক কোল্ড হার্টার অগ্নিদৃষ্টিরত নির্ণয়ের সাথে এখনকার নির্ণয়ের দিন রাত তফাৎ। নির্ণয় স্পষ্ট দেখছে এই কান্না নির্ণয়ের ওপর অভিমান করে নয়, এই কান্নার কারণ অন্য কিছু। নির্ণয় চিনিকে দ্বিতীয়বারের মতন টাচ করেছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিনির কান্না থেমে যায়। প্রায় কতদিন পর নির্ণয় স্বেচ্ছায় চিনিকে স্পর্শ করেছে। তবে ঈশিতার চোখে চোখ পড়তেই শিউরে উঠল চিনি। নির্ণয় চিনিকে স্পর্শ করেছে, এই অপরাধে আবার বুঝি চিনিকে মেরে ফেলবে ঈশিতা। অন্যদিকে চিনি জানে মানুষটা এখনও চিনির ওপর রাগ করলো চিনিকে ঠিক কতটা ভালোবাসে। নির্ণয় যদি বুঝতে পারে ঈশিতা চিনিকে আঘাত করেছে, তখন কি হবে চিনি নিজেও জানে না। একের পর এক চিনিকে প্রশ্নের তোপে ঈশিতা বুঝে যায় নির্ণয় চিনিকে খুব ভালো করে চেনে। তবে ওদের সম্পর্ক কি? চিনিকে দৌড়ে চলে যেতে দেখে ঘোর ছেড়ে বেরিয়ে আসে ঈশিতা। নির্ণয়ের এত সময়ের প্রশ্নে একটুখানি গলা পরিষ্কার করে বিপদের কাটা কেটে গেছে ভেবেই ভারী দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের আগের সত্তায় ফিরে এসে অতঃপর পেছনে ঘুরে নির্ণয়ের উদ্দেশ্যে একটু জোরপূর্বক হাসি দিয়ে জানালো, মাই ডিয়ার সুইট হার্ট, চিনিকে নিয়ে ভাবার কিছু নেই। চিনি ছোট, বয়স কম, তাই কারণবিহীন কান্নাকাটি জুড়ে বসায়। তুমি আমার দিকে ফোকাস করো। চিনির নামে এইসব কথা শুনে নির্ণয়ের মস্তিষ্কে চড়াত করে হিংস্রতা জেঁকে বসেছে। নির্ণয় রক্তিম ঈশিতার দিকে তাকাতেই ঈশিতা চুপ হয়ে গেল। চিনি সিঁড়িতেই সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো, দৌড়ে চলে গেল কিচেনে। চিনির কান্না কিছুতেই কমছে না। চোখের সামনে ভেসে উঠেছে নির্ণয় আর ঈশিতার বারংবার কাছে আসা। কতটা ঘনিষ্ঠ ছিল তারা। মনে হচ্ছে কেউ পেছন থেকে ছুরিঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে ওর বুকের ভেতরটা। শুধু অভিমান আলোতে সবটা লুকিয়ে আসছে। মেঝেতে ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে চিনি। অক্ষি যুগল ভিজে উঠে তার অশ্রুসিক্ত নোনা জলে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো সালমা তাইবের উদ্গ্রীব কণ্ঠস্বর। কি হয়েছে আমার পরীটার? এমন করে কাঁদছে কেন? এমন সৌন্দর্যময় পরীকে কেউ কাঁদতে দেখলে কি ভাববে? চিনি মাথা উঁচিয়ে সালমা তাইবকে দেখতেই দৌড়ে ছুটে এসে সালমা তাইবকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে আহত কণ্ঠে বলল, নারীর চেহারা সুন্দর হওয়ার চেয়ে বোধহয় ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। সালমা তাইব যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, চিনির কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। চিনি কষ্টে যেন এখন সালমা তাইবের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তাইব বেলায় রাতের সঙ্গে সঙ্গে ক্রমশই হই হল্লার যেন বেড়ে চলেছে। ঈশিতার খুশির যেন অন্ত নেই, পুরো বাড়ির মাথায় তুলে রেখেছে। একের পর এক হুকুম জারি করছে। অন্য দিনের চেয়ে আজ যেন তাইব বেলায় রাতের খাবারটা বেশ তাড়াতাড়ি করা হচ্ছে। এখন অবধি তিহাম দিহাম শাহরিয়া কেউ বাড়ি ফেরেনি, তবু ডাইনিং টেবিলে রাতের ডিনারের জন্য একের পর এক বাহারি খাবারের টেবিল সাজিয়ে তুলেছে। নির্ণয় চেয়ার টেনে বসতেই খেয়াল করলো চিনিকে বেশ অনেক সময় ধরে দেখা যাচ্ছে না। চিনি অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সারাটাক্ষণ। এক কথায় বলা যায় নির্ণয় তাই বেলায় পা রাখার সঙ্গে সঙ্গে চিনিকে চোখে হারাচ্ছে। কতদিনের পিপাসা কাতো রাখি জোড়া আজ মন ভরে চিনিকে দেখছে। এখন হঠাৎ চিনিকে দেখতে না পেয়ে নির্ণয়ের মাঝে
কেমন যেন অস্থিরতা বাসা বাঁধছে। চারিদিকে চোখ বুলিয়ে চিনিকে খুঁজে না পেয়ে সামান্য দিক লক্ষ্য দেখতে পেল ডাইনিং টেবিলে সাজানো ঘি মাখানো ভাত, ইলিশ ভাজা, ডাবের চিংড়ি, কাতলা মাছের ঝোল, চিকেন, মাটন, পাটায় বাটা মশলার মাংস কষা, সর্ষে ইলিশ, মুড়ি ঘন্ট, পাবদার ঝোল, সন্দেশ, পাপড়ি, গোলাপ জামুন, রসমালাই ইত্যাদি। চিনি চটজলদি পা চালিয়ে কিচেন থেকে খাবারের পাত্র নিয়ে টেবিল সাজাচ্ছে। চিনি খাবার সাজাতে সাজাতে ঈশিতার দিকে চোখ পড়ল। সে কখন থেকে দেখছে ঈশিতা চোখ দিয়ে নির্ণয়কে গিলে খাচ্ছে। ঈশিতার এইরূপ চাহনি দেখেই চিনির ভেতরে কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। নিজের ভালোবাসার মানুষকে অন্য দিকে চোখে দেখা বড্ডই কষ্টের। শরীরটা অসাড় হয়ে এলো। অন্যদিকে এইসবের মাঝে তাইবেলা পড়ে থাকে শুধু শুধু পাহাড় সমান লাঞ্ছনা পাচ্ছে সবার থেকে। ছটফট করে উঠছে হৃদয়টা। বেঁচে থাকাই যেন দুষ্কর হয়ে উঠেছে চিনির জন্য। চিনি কাজ করছে ব্যাপারটা বোধগম্য হতেই ভেতরের পৈশাচিক সত্তাটা হল্লা করে উঠল মুহূর্তেই। নির্ণয় একভ্রু উঁচিয়ে সরাসরি চিনির চোখে চোখ রাখলো। নির্ণয়ের এমন চাহনির ঠিক কি মানে চিনির বোধগম্য হলো না। ওনার আবার কি হলো? বেশ তো ঈশা আপুর সঙ্গে ছিল এত সময়। সবাই রাজরানীর মতো বেশ আরাম করে বসে আছে। এত সুস্বাদু খাবার আজ কতই না আমোদ করে খাবে, এটা ভাবতেই রিনা খানের জিভে জল এসেছে। আর এদিকে চিনি কাজ করতে করতে ঘেমে একাকার হয়ে আছে। ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। নির্ণয় কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। মুহূর্তে প্রকৃতির হিমেল হাওয়ার মতো টকবকিয়ে ফুটে উঠছে নির্ণয়ের দাবানলের মতো মস্তিষ্ক। অতি কষ্টে নিজেকে শান্ত করল নির্ণয়। তবে হ্যাঁ, এই আয়োজন শুধুই নির্ণয়ের জন্য। নির্ণয়ের আগমনে এইরূপ খানদানি খানাপিনা আয়োজন করেছে, তবে যে হুকুম জারি করেছে সে কুটিটি নেড়ে দেখেনি। সমস্ত রান্না সালমা তায়েব নিজের হাতে করেছে। চিনি হাতে হাতে সালমা তায়েবকে সকল কাজ এগিয়ে দিয়েছে। এটা যেন এখন চিনির দৈনন্দিন কাজ হয়ে উঠেছে। চিনির খাবার সাজানো হতেই সালমা তায়েব এবং চিনি গিয়ে এক কোণে জড়পস্তুর মতো দাঁড়িয়ে পড়ল। জানে ওরা এই বাড়ির কেউ না, তাদের একমাত্র কাজ রান্নাঘরে। তৎক্ষণাৎ চিনির বক্ষ গহ্বরে এক কোণে গেড়ে বসে থাকা অতি সাধারণ মনটা ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় চোখে দাঁড়িয়ে থেকে নির্ণয়ের দিকে তাকালো। গম্ভীর মুখে কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। মানুষটা এখনো চিনির ওপর রেগে আছে। চিনি মনের কোণে উঁকে দিল কিছু অযাচিত প্রশ্ন। নিজের এক কথা থেকে সরে এসে কোনো কাজ করে না নির্ণয় সিনহা চৌধুরী। যে মানুষটা কখনো কারোর সঙ্গে ভালো করে দুটো কথা বলে দেখে না, সেই মানুষ হঠাৎ করে ঈশিতার মতো একটা মেয়ের সঙ্গে তাইব বেলায় উপস্থিত হলো। কি কারণ হতে পারে? নির্ণয় কি সত্যি চিনির জন্য এ বাড়িতে এসেছে? তাহলে ঈশিতা কি করেছেনে? রঙ্গনা তাই পান চিবোতে চিবোতে ঠোঁটজোড়া লাল করে সারাদিন পর বিছানা ছেড়ে এসে সকলের সঙ্গে রাতের ডিনার করার জন্য ডাইনিং টেবিলে বসলো বেশ ভাব নিয়ে। রঙ্গনা তাই নির্ণয়কে খুঁটিয়ে খুঁটিয়ে আগাগোড়া পরখ করে দেখছে। নির্ণয় দেখতে বেশ সুদর্শন, যেন সিনেমার নায়কদের থেকে কম কিছু নয়। তবে যার জন্য ভাব নিয়ে বসে আছে রঙ্গনা তাই, তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই নির্ণয় সিনহা চৌধুরীর মাঝে। রঙ্গনা তাই ভেবেছে নির্ণয় পা ধরে সালাম করবে। সবাই রঙ্গনা তাই সম্মান ও মান্য করে। সে জায়গায় নির্ণয় পায়ে ধরে সালাম না করুক, অন্তত মুখে তো সালাম করবেই। নির্ণয় সিনহা চৌধুরী কবেই বা মেনেছে এই সমাজের নিয়মকানুন? তার মতো মানুষকে সমাজের নিয়মকানুন শেকলে বদ্ধ করা কেবলই স্বপ্নমাত্র। নির্ণয়ের কাছে যদি কোনো নিয়ম গড়ে ওঠে সেটা শুধু চিনির জন্য। চিনির জন্য পাহাড় সম সব কিছু করতে প্রস্তুত বিনা বাক্যে। অনেক সময় গড়িয়ে যাওয়ার পরও নির্ণয়ের মাঝে রঙ্গনা তায়েবকে নিয়ে কোনো রূপ ভাবান্তর নেই। ন্যানো সেকেন্ডের জন্য ফিরেও তাকালো না রঙ্গনা তায়েবের দিকে। দিব্যি শিকারী চোখে নাই চিনির গতিবিধি লক্ষ্য করতে ব্যস্ত। রঙ্গনা তায়েব নির্ণয়ের এমন অসম্মানজনক ব্যবহারে ভেতরে ভেতরে ফুঁসে উঠলেন। রঙ্গনা তায়েবের ভেতর ভেতর বেলুনের মতো ক্রমশই ফুলছে। রেগে মেগে বেশ ক্ষিপ্ত হয়ে মেয়ের দিকে তাকালো। রিনা খানের আর বুঝতে বাকি নেই রঙ্গনা তায়েব কেন এত রেগে আছেন। রঙ্গনা তায়েবের চরিত্রে ও সম্মানে আঘাত লাগলে রঙ্গনা তায়েব উড়নচণ্ডীর রূপ ধারণ করে, তা কি রিনা খানের অজানা? অতঃপর কোনো উপায়ন্তর না পেয়ে রঙ্গনা তায়েবের ভয়ে রিনা খান ঈশিতাকে বারংবার কনুই দিয়ে গুতুনি মেরে ঈশিতার কানে ফিসফিস করে বলে, তোর বন্ধুকে বল মাকে সালাম করতে। পায়ে হাত দিয়ে সালাম না করুক, অন্তত পক্ষে মুখে যেন সালাম করে। ঈশিতা রিনা খানের কথা কিছুই শুনছে না। ঈশিতার মন প্রাণ দেহ উজাড় করে নির্ণয়ের
মাঝে ওতপ্রোতভাবে ভাবনায় জড়িয়ে আছে। ঈশিতা নির্ণয়ের মতো এত সুন্দর ও সুদর্শন পুরুষের সঙ্গ কখনো পায়নি। নির্ণয় সবসময়ের মতোই তার গৌর পুরুষালী চিবুক শুকতারার মতোই জলজল করতে থাকে। নির্ণয়ের প্রতিটি পদধ্বনিতে উপচে পড়ছে পুরুষত্ব আর আভিজাত্য। নির্ণয় সব কিছুর মাঝে কেমন যেন আভিজাত্যের ছোঁয়া। পোশাক থেকে ধরে সব কিছুই এক্সপেন্সিভ। এতেই বোঝা যায় নির্ণয় টাকার মাঝে রাজ করে। নির্ণয়কে দেখে বোঝার উপায় নেই নির্ণয় বাংলাদেশি নাকি ফিনল্যান্ডবাসী। ঈশিতা লাস্যময়ী হয়ে আছে নির্ণয়ের প্রতি প্রায়। ঈশিতা নির্ণয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত বাচনভঙ্গি করছে, যা কিছুই চিনির নিষ্পাপ চোখে এড়াচ্ছে না। রিনা খানের গুঁতুনিতে ঈশিতার হুঁশ না ফিরলেও চিনিকে নির্ণয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতার হুঁশ ফেরে। চিনিকে নির্ণয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতার শান্ত মস্তিষ্কটা দাও দাও করে জ্বলতে থাকা অগ্নিশিখার রক্তাক্ত লালিমায় ঠিকরে ওঠে। ঠিক সেই সময় হুট করেই চিনি কি মনে করে যেন ঈশিতার দিকে তাকাতেই ঈশিতার রাগী মুখের দর্শন পেতেই ভয়ে মনের ভেতরে অজানা শঙ্কিত হয়ে খামচে ধরল। ঈশিতা নির্ণয়ের সামনে নিজেকে সংযত করে কটমটাতিতে চিনির দিকে তাকিয়ে ইশারা করে নির্ণয়কে দ্রুত খাবার সার্ভ করে দেওয়ার জন্য। চিনি নির্ণয়ের পাশ ঘেঁষে ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো নির্ণয়ের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে এইসব কাজে মেয়েটা ইদানিং অভ্যস্ত হয়ে গেছে। রেশন কালো চুল, দীর্ঘ আড়াল থেকে চিনির ঢিলে হয়ে যাওয়া পোশাকটা স্পষ্ট জানান দিচ্ছে যে চিনি কতটা শুকিয়ে গিয়েছে। শরীর ভেঙে চুরে কী যে হাল হয়েছে, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। এসব কিছুই নির্ণয় চোখ এড়ায়নি। এতে যেন নির্ণয় তীক্ষ্ণ চিবুকটা শক্ত হয়ে উঠল। সালমা তাই বাকি সকলকে খাবার সার্ভ করে দিচ্ছে, যে যার মতো আমেদ করে খাওয়ায় ব্যস্ত। নির্ণয় আর চোখে সেকেন্ড খানিকের মতো চিনিকে পরখ করে খাবারের টেবিলে দৃষ্টি রাখলো। না, এখানে চিনির পছন্দ কোনো রেসিপি নেই। নিস্তব্ধতার মাঝে এত সময় নীরবতার মাঝে নির্ণয়ের কর্কশ আওয়াজ ভেসে এলো সবার কানে। আমি এসব খাই না। চিনি মনে মনে ভাবলো, ছোট থেকে শুনে এবং দেখে এসেছি চিকেন মাটন দিয়ে নির্ণয় ভাইয়ের পছন্দ। আজ বলছে চিকেন মাটন খায় না। চিনি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হোয়াট হ্যাপেন টু ইউ অ্যান্সি? জিয়াং তো বলেছে তোমার চিকেন মাটন পছন্দ। যদি চিকেন মাটন পছন্দ না হয় ওকে ফাইন, অন্য কিছু ট্রাই করো। এখানে আমার মম নানির পছন্দের রেসিপি আছে। জিয়াং নামটা শুনতে নির্ণয়ের তরতর করে রাগ বাড়ছে। চিনির সঙ্গে ফোনে কথা বলার পর নির্ণয় সিদ্ধান্ত নেয় নির্ণয় তাইপ বেলায় আসবে। আদনান না থাকা দরুন তাইপ বেলায় আসার সকল দায়িত্ব জিয়াংয়ের ওপর দিয়েছিল নির্ণয়। জিয়াং ঠিক ঈশিতার সঙ্গে যোগাযোগ করে মাখো মাখো ভাব জমিয়ে নির্ণয়ের তাইপ বেলায় যাওয়ার ব্যবস্থা করেছে। এমন নয় যে নির্ণয় হুট করেই তাইপ বেলায় প্রবেশ করে চিনির সামনে উপস্থিত হতে পারতো না। তবে নির্ণয় কোনো রকম ঝামেলা চায়নি শুধুমাত্র চিনির জন্য। যেখানে চিনি তাইপ বেলায় ভালো আছে সেখানে ঝামেলা পাকানোর প্রশ্নই ওঠে না। কিন্তু এই বাড়ির পা দেওয়ার পরই নির্ণয়ের ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণ হয়েছে। তাহলে কি আদনান ইচ্ছে করে এইসব লুকিয়েছে? তখনই নির্ণয় ভেবেছে জিয়াংকে কোনো কাজ দেওয়া হবে আর জিয়াং আগ বাড়িয়ে পাকনামি করতে যাবে না, তা কি করে হয়? নির্ণয় পূর্বের মতো জীবন্ত মূর্তির ন্যায় ঠাঁই বসে আছে, গম্ভীর মুখে ধাঁধালো চোয়াল নিয়ে। বোঝার উপায় নেই মনের মধ্যে ঠিক কী চলছে। নির্ণয়ের থেকে কোনোরূপ প্রতিক্রিয়া না পেয়ে মূর্তিমান নির্ণয়ের দিকে তাকিয়ে মেয়ের সঙ্গে সঙ্গে রিনা খানও গলায় গলা মিলিয়ে চিংড়ি মাছ খেতে খেতে বলল, ডাব চিংড়িটা খেয়ে দেখো বাবা, বেশ মজার হয়েছে। বরাবরই বড় ভাবি এটা ভালো করে, জিভে স্বাদ লেগে থাকবে। Oh, really? আহ, এত কি এর খিল্লি পানা? ই তোর বিশেষ কথা কারবার রাইখা জিগাইলে হয় কি খাইব? তারপর সালমা আর চিনি দুজন মিল্লা কইরা দিবেন। তাই বেলায় যে যেইডা খায় সেইডাই হের জন্য তৈরি করা হয়। এই জন্যই তাই বেলার মেয়ে বউ অন্য বাড়ির মতো না। কথার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো নির্ণয় দুই ঠোঁট। সূক্ষ্ম দৃষ্টিতে চিনিকে আরও একবার পরখ করে শুধালো, Are you sure? ওরা আসলে এইবারের বউ? নির্ণয় করা সুস্পষ্ট প্রশ্নটা বিষাক্ত তীরের ফলার মতোই সকলের মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ। তৎক্ষণাৎ প্রত্যুত্তর স্বরূপ ঈশিতা বলে উঠল, অফকোর্স। আমি তোমাকে অন্য কিছু করে দিচ্ছি। নির্ণয় কাটকাট জবাবে জিহ্বার আগায় আটকে থাকা বাকি কথাটুকু বিনা বাক্যে গলধকরণ করেই বলল, প্লিজ ডোন্ট ওয়ারি,
আমার কিছু লাগবে না। বাট সালমানটি, চিনি এবারের মেয়ে, চিনি এবারের বউ, তাহলে ডেফিনেটলি সার্ভেন্ট নয়। নির্ণয়ের কথা কর্ণপাত হতেই সালমা টাইপের পায়ের গতি থমকে যায়। নির্ণয়ের কথায় সকলের মাঝে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্ণয়ের কথায় ঈশিতা আর রিনা খান বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। নির্ণয়ের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানে নিজের কথার ফাঁদে নিজে ধাঁধার মতো ফেসে যাওয়া। নির্ণয়কে দেখে তা আন্দাজ করতে পেরে ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয়ের দূষিত বাতাসটুকু আলগোছে বের করে দেয় সালমা তায়েব। নির্ণয় অহনা মতো কিছুক্ষণ প্রতিবাদী রূপ ধারণ করে আছে, তা বুঝতে বাকি নেই সালমা তায়েবের। রক্তই যেন রক্তের কথা বলে। মেহমানদের আপ্যায়ন করা তাই বেলা রীতি রেওয়াজ, তোমারে তো কিছু একটা নিতেই হইব। তাছাড়া বাড়ির মেয়ে বউরা রান্নাঘর সামলাইব তো কে সামলাইব? নির্ণয় সকলের দিকে তাকিয়ে বাঁকা হেসে শুধালো, রীতি রেওয়াজ তো বংশের পরম্পরা, am I রাইট? তাহলে তো রীতি রেওয়াজ সবার উপর এনফোর্স করা। তায়েব বেলার মেয়ে বউ তো আপনারাও। আমি তো আসার পর থেকে সালমানটি আর চেনেকে কাজ করতে দেখেছে, আপনাদেরকে নয়। সকলের মুখে চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। আকস্মাৎ নির্ণয়ের কথাটার মাঝে ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝঙ্কার তুলেছে। রঙ্গনা তায়েব চুপসে গেছে। অজানা আতঙ্ক ছড়িয়ে দিল সকলের মন মস্তিষ্কে। রিনা খান শুষ্ক ঢোক গেলে একে অপরের দিকে তাকিয়ে চোখাচোখি করছে শুধু। তাদের চোখের চাউনি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসল সালমা তায়েব। এই প্রথম কেউ তায়েব বেলার নিয়মকানুন ওপরে আঙুল তুলল। এত বছরের কেউ কখনো সাহস হয়নি তায়েব বেলার নিয়ম রীতি ওপর আঙুল তোলার। এমনকি তায়েব বেলার ছেলেরাও কখনো সাহস করেনি একটু শব্দ উচ্চারণ করার। সালমা তায়েব অবাক হয়েছে নির্ণয়ের সাহস দেখে। নির্ণয় দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিশিখার রক্তাক্ত লালিমায় অদ্ভুত চোখ দুটো দেখে ছমছমে হয়ে আছে চারিপাশ। নির্ণয়ের চোখ দুটো দেখেই ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে সীতার। রিনা খানেরও বেশ ভয় করছে নির্ণয়ের এই রূপ দেখে। রঙ্গনা তায়েব থমথমে মুখ করে বসে আছে। রিনা খান রঙ্গনা তায়েবের মুখের ভঙ্গিমা পরখ করে পরিবেশ সামলানোর জন্য মনের ভেতর সাহস জুগিয়ে বলল, তুমি ভুল ভাবছো বাবা, রান্না তো আমরাও করি, এটা আর এমন কি ব্যাপার? কি রান্না করেছেন আজ? রিনা খানের কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই তীরের সূচের মতো জবাব চেয়ে বসে আছে নির্ণয়। পরিস্থিতির উথাল পাথাল মৌসুমে রিনা খান কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। ভয়ে ভয়ে অসহায় চোখে মায়ের দিকে তাকালো। জীবনে রান্না করা তো দূরে থাক, কিচেনে পা মারিয়ে দেখোনি, এখন ঠেলা সামলাও। যাই হোক, কিছু একটা বলে আমার অ্যান্সি শান্ত করো। শেষাংশ কথা বিরক্ত হয়ে বলল। রিনা খান একটু ইতস্তত কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে জোরপূর্বক হেসেই বলল, ডাবের চিংড়িটাই তো আমি করেছি। রিনা খানের কথায় ঠোঁটের কোণে হাসি প্রসারিত হলো নির্ণয়, যেন মাত্রই কোনো মশকরা করলো। দিন দুপুরে সকলের সামনে তাহা মিথ্যে কথা বলছে রিনা খান। সালমা তায়েব রিনা খানের এমন ইনিয়ে বিনিয়ে মিথ্যে শুনে হকচকিয়ে উঠে বিস্ময়কর কণ্ঠে বলল, কি? তায়েব বেলা, আসলে চলছেটা কি? মেগা সিরিয়ালের কুটনিপুরের সঙ্গে গিরিঙ্গিবাজ মহিলার যে দুশ্চরিত্র লোভী মেয়েটা থাকে, আই থিঙ্ক সে ডেঞ্জারাস ড্রামার কাহিনী চলছে। নির্ণয় আশেপাশে কোনো কিছু তোয়াক্কা না করেই কথাগুলো বলল। সালমা তায়েবের মুখ টিপে বিড়বিড়ালো, একদম ঠিক বলেছে। নির্ণয়ের ইঙ্গিত করা তিরস্কারে থমথমে হয়ে আছে তায়েব বেলা। রঙ্গনা তায়েবের রিনা খানের ঈশিতার মুখ কালো অন্ধকার আধারে ঢেকে গেছে। কথায় কথায় অপমানিত হচ্ছে সকলে। নির্ণয় যেন শত্রু নিধনে একের পর এক বলি আওড়ায়। চোখের সামনে শত্রুর ফেলে যাওয়া টোপকে এত সহজে ছেড়ে দিবে না নির্ণয় সিনহা চৌধুরী। রঙ্গনা তায়েব যেন বিপি হাই হয়ে যাচ্ছে। সকলের সঙ্গে যেন রঙ্গনা তায়েবেরও অজানা ভয়ে আশঙ্কা করে চুপসে আছে। সবার মতো রঙ্গনা তায়েবের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। পরিস্থিতি এমন দিকে চলে যাচ্ছে, ভয় হবে নাই বা কেন? কেউ নজরে না পড়লেও রঙ্গনা তায়েবের নজরে ঠিকই পড়েছে, কিছুতেই এড়ায়নি। নির্ণয়ের কোমরে গুজে থাকা রিভলভার। বেশ অনেকক্ষণ আগেই চোখে পড়েছে নির্ণয়ের কোমরে গুজে থাকা রিভলভার নামক মরণ যন্ত্রের ওপর। তাছাড়া আজ তায়েব বেলায় কোনো পুরুষ লোক আজ বাড়ি নেই। বুড়ো বয়সে অকালে নিজের সাদর জীবনটা যেন না হারায়। নির্ণয় হিংস্রর মতো চেহারায় আদল দেখে ভয়গুলো তরতর করে বাড়ছে। রঙ্গনা তায়েব স্রেফ নিজেদের জীবনের শঙ্কায় উদ্গ্রীব। কোনো মতে
এই যাত্রায় প্রাণে বেঁচে গেলে হয়। নির্ণয়ের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত চিনি। নির্ণয়ের এই ভয়ঙ্কর রূপ চিনির অজানা নয়। চিনি বুঝতে পারছে নির্ণয়ের রেগে যাওয়ার একমাত্র কারণ চিনিকে কাজ করতে দেখে। অবশেষে উপায়ান্তর না পেয়ে ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের পারদে চিনিকে কয়েক কদম এগিয়ে নির্ণয়ের সামনে গিয়ে অসহায় অপারক কণ্ঠে বলল, আপনি ভুল বুঝছেন নির্ণয়। সাহস কি করে হয় আমার কথার পিঠে কথা বলার? তোকে রাইট কে দিয়েছে আমার কথার মাঝে কথা বলার? নির্ণয়ের অবচেতন হুঙ্কারে ভয়ার্থ চোখে সেদিকে চেয়ে নিজের অবস্থান থেকে দুকদম পিছিয়ে যায় চিনি। শুধু চোখের কার্নিশ বেয়ে ঝরে যাচ্ছে অনবরত নোনা জল। এই মুহূর্তে নির্ণয়ের আওয়াজ তো দূরে থাক, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে চিনি সহ সকলের। প্রবল আতঙ্কে রুহুটা গলায় উঠে এসেছে যেন। সালমা তাইব চটজলদি চিনিকে কাছে টেনে স্নেহের আদরে ভালোবাসার সামান্য মেকি রাগ দেখিয়ে চোখ রাঙিয়ে বলল, যার আছে বিষ সেই তো বাজাবে শীষ। তোকে কে পাকামি করতে বলেছে? চিনি ঠোঁট ভেঙে কান্না করে দিয়ে সালমা তাইবকে জড়িয়ে ধরল। ওদের এই রূপ একের পর এক মিথ্যা বলার ব্যাপারটা নির্ণয় বুঝতে বাকি নেই। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই চড়াত করে টকবগি ফুঁসে উঠল। হৃদয়ের সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিক সত্তা জেগে উঠেছে। এইবার নির্ণয় হুট করে কোমরের খাঁজ থেকে রিভলভার বের করলো। সকলে বিস্ময়কর নজরে রিভলভারের দিকে তাকালো। অবাকে চরম শিয়রে পৌঁছে গেল রিভলভার দেখে। নির্ণয়ের হাতে থাকা রিভলভারটার সাহায্যে খানিক কপাল চুলকে রাগে ঠোঁট কামড়ে রাশভারী আওয়াজে বলল, ডোন্ট ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম। কত বড় কলিজা হলে আমার কলিজাকে কষ্ট দেয়? কার এত বড় কলিজা হয়েছে? আজ থার্মোমিটার দিয়ে মেপে দেখব। যে ওকে দিয়ে কাজ করানোর সাহস দেখায় তাতে এত সহজে ছেড়ে দেব না। ঈশিতা ভয়ার্থ ঢোক গিলে নির্ণয়কে বোঝানোর জন্য হৃদয় খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় কিছু বলতেই যাবে এর পূর্বেই নির্ণয় হুঙ্কার ছুড়ে বলে, ডোন্ট গিভ এন ফাকিং এক্সকিউজেস। নির্ণয়ের মারাত্মক হুঙ্কারে পুরো তায়েব বেলা কেঁপে উঠল। এবার সকলের চোখ মুখ জুড়ে গাঢ় হয়েছে ভয়াবহ নির্জীবতা। চিনি ভয়ে মুখ গুজেছে সালমা তায়েবের বুকে। সালমা তায়েব বিচলিত নয়, যেন বিচলিত হওয়ার মতো কিছুই ঘটছে না আশেপাশে। এমনটাই হওয়ার ছিল কোনো একদিন। চট করে উঠে দাঁড়িয়ে যায় নির্ণয়। মুহূর্তেই ডাইনিং টেবিল উল্টো করে ফেলে দিল। কাঁচের পাত্রগুলো ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অতঃপর বজ্রকণ্ঠে রিভলভার সকলের দিকে তাক করে বলল, তাইব বেলার নিয়ম রীতি মাই ফুট। তাইব বেলার নিয়ম রীতির সঙ্গে সবাইকে গুম করতে আমার 2 মিনিট লাগবে। জাস্ট 2 মিনিট। মুহূর্তে ভয়ে রিনা খান, ঈশিতা, রঙ্গনা তায়েব একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে কাঁপছে। মুখমণ্ডল ঘরমাক্ত, কারো মুখে রা নেই, হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। মুহূর্তে হাহাকার, চিৎকার আর প্রাণে বাঁচার তীব্র আকুতিতে হৈ হৈ করে উঠল পুরো তায়েব বেলা। সেসব ব্যথাতুর আওয়াজ কর্ণগহ্বর ছাপিয়ে হৃদয় অবধি পৌঁছালো না নির্ণয়। কি করেই বা পৌঁছাবে যেখানে নির্ণয়ের প্রাণ ভোমরা ভালো নেই, সেখানে অন্য কেউ কোথাকার কে? পৃথিবীতে কারোর কান্নাকাটি, হাহাকার, এমনকি মৃগুড়ো আত্মচিৎকার কোনো কিছুই বিচলিত হতে পারে না নির্ণয়কে, একমাত্র চিনি ছাড়া। নির্ণয় চিনির দিকে এক নজর তাকিয়ে যথাক্রমে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সেই চিরাচরিত শক্ত কঠিন রূপে ফিরে এসে বড় বড় পা ফেলে তাইব বেলা ছেড়ে বের হয়ে যায়। এত সময় সালমা তাইব চিনিকে জড়িয়ে ধরে রেখেছিল, ন্যানো সেকেন্ডের জন্য নিজ থেকে আলাদা করেনি। কান্নাকাটি করতে করতে চিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল নরম সুরেই বোঝানোর চেষ্টা করবে নির্ণয়কে। তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে চিনি জায়গা ত্যাগ করলো। দ্রুত পদধ্বনিতে দৌড়ে নির্ণয়ের পিছনে ছুটল। নির্ণয়কে চলে যেতে দেখে রঙ্গনা তাইব প্রাণে ফিরে পেল। ভয়ার্থ কণ্ঠে বিড়বিড়ালো, এই পোলার কথাবার্তা একেবারে অহনার মতো। এই পোলা তো অহনা ফোটা কফি। না না না, তারও এক কাঠি উপরে। কি খেল দেখায় গেল আমারে। চিনিকে নির্ণয়ের পেছনে যেতে দেখে ঈশিতা অগ্নিকুণ্ডের রূপ ধারণ করে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, চিনির সাহস কি করে হয় আমার অ্যান্সির পিছনে ছুটার? ওকে আজ আমি। রঙ্গনা তায়েব ভয়ে আতঙ্কে মনে হয় ঈশিতার কথা কিংবা চিনি কোথায় গেল খেয়াল করল না। রঙ্গনা তায়েব খ্যাপাটে স্বরে তৎক্ষণাৎ ঈশিতাকে ধমকের চোটে থামিয়ে দিয়ে বলল, তুই আগে আমারে এইটা ক, তুই তাইব বেলায় কোন আজরাইলের ডাইকে আনছত? এত বছরে তাইব বেলা রীতি রেওয়াজের উপর কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারে নাই, আর এই পোলা প্রথম দিন।
তাই বেলায় ঢুইকাই আমার উপর আঙ্গুল তুলছে, তাই বেলা রীতিরাওয়াজের উপর আঙ্গুল তুলছে, আবার দেখি পিস্তলও আছে, আমাগো মারণের চেষ্টা করছে। কোন মাস্তান নিয়ে আইসত লো আমার বাড়িতে? কোন গুন্ডারে লইয়া আইসত? তোরা মা মাইয়া আমার জীবনটা আঙ্গার বানাইয়া ফেলতাসত লো। উদ্ভ্রান্তের মতো কথাগুলো বলে যাচ্ছিল রঙ্গনা তায়েব, আর হা হুতাশ করছে। কথাগুলো বলতে বলতে রঙ্গনা তায়েব শ্বাস নিতে বেগ পোহাতে হচ্ছে, মনে হয় হাঁপানি রোগটা বেড়ে গেছে। সালমা তায়েব দৌড়ে এসে রঙ্গনা তায়েবের ধরে চেয়ারে বসিয়ে পানি পান করালো। এই বয়সে কার বা এত ধকল পোষায়? রিনা খান পর্যন্ত ভয় পাচ্ছে। ঘরমাক্ত মুখমণ্ডল পিস্তল দেখে নিজের সাধের জীবনটা বাঁচানোর জন্য তখন নির্ণয়ের সামনে কেঁদে কুঁদে একাকার হয়ে গেছে। অতঃপর ঈশিতার উদ্দেশ্যে রিনা খান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ রে সীতা, এই তুই কাকে নিয়ে এসেছিস বাড়িতে? দেখ তোর নানি অসুস্থ হয়ে পড়েছে, ভয়ে আমার হাত পা কাঁপছে। এই ছেলে মানুষ নাকি অন্য কিছু? দেখলেই কলিজা শুকায়া যায়। আমিও এই ছেলের কাছে প্রথম থেকেই পিস্তল দেখেছি। ঈশিতা আদৌ কিছু শুনেছে কি না কে জানে। ওদের পকর পকর ঈশিতার এক কান দিয়ে ঢুকছে, অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে। ঈশিতা গভীর ভাবনায় মগ্ন। ঈশিতার আর বুঝতে বাকি নেই এনসির এইরূপ তাণ্ডব করার আসল কারণ কি। তার একমাত্র কারণ চিনি? নিজেকে কাজ করতে দেখে এনসি এমন মারাত্মক রেগে গেছে? সেটা মোটেও ঈশিতার চোখ এড়ায়নি। ঈশিতা বদ্ধ খেলবাজ, চালাক, চতুর একটা মেয়ে। ঈশিতা আগেই বুঝেছে চিনি এনসিকে চেনে। তাদের মধ্যে পূর্ব পরিচয় তো রয়েছেই, তবে কি তাদের সম্পর্ক প্রেম ভালোবাসার নয় তো? কথা ভাবতে ঈশিতা নিজের অজান্তে চিৎকার দিয়ে বলে উঠল, না না, এমনটা হতে পারে না। আমি এমনটা কখনো দুঃস্বপ্নেও হতে দিব না। কেউ আমার মুখের খাবার কেড়ে দিবে, তা কি করে হয়? মেয়েকে হঠাৎ এভাবে চিৎকার করতে দেখে রিনা খান দৌড়ে এসে ঈশিতাকে রিনা খানের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? এই ছেলের পাল্লায় পড়ে পাগল হয়ে যাচ্ছিস। তুই আর এই ছেলের সঙ্গে কথা বলবি না, অন্য কাউকে খুঁজে নে, তবুও এই ছেলেকে না। লাখ লাখ কোটি কোটি টাকা কি তোমার চাই না? নাকি সারা জীবন টাইপ বেলার বোঝা হয়ে থাকতে চাও? অ্যান্সি সাধারণ ছেলে নয়। কখনো সাধারণ ছেলেদের কাছে রিভলভার দেখেছো? যাদের ক্ষমতা আছে তারাই রিভলভার অ্যাফোর্ড করতে পারি। যদি একবার অ্যান্সি আমাদের হাতের মুঠোয় চলে আসে, তাহলে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব মম। মুহূর্তেই রিনা খানের চোখে ভয়ের পরিবর্তে জড়ো হলো লোভ। মেয়ের কথায় টাকার লোভে চোখ চিকচিক করে উঠল, চোখে মুখে লালসা জ্বলে উঠল। ঈশিতা ফের রিনা খানের উদ্দেশ্যে বলল, তুমি এই দিকটা সামলে নাও, আমি ওদিকটা দেখে আসি। জাস্ট চিল, টেনশন নেওয়ার মতো কিছু নেই। কথা বলে ঈশিতা চলে গেল। ঈশিতা চলে যেতেই রিনা খান দেখল রঙ্গনা তায়েবকে সালমা তায়েব ধরে রুমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। রঙ্গনা তায়েবের কাছে ভালো সাজার জন্য রিনা খান বলল, মা, তুমি না খেয়ে চলে যাচ্ছ? ভাবি কিচেনে কি আর খাবার নেই? জনপতি মেপে রান্না হয় নাকি তায়েব বেলায়? শেষাংশ কথা সালমা তায়েবের উপর রাগ দেখিয়েই বলল, কিচেনে খাবার আছে। তুই তোর মাইয়ারে লইয়া কবজি ডুবাইয়া খালো, আমার পেট পড়ে নাই খাওনের, হাদি লাগে নাই খাওনের। আমারে একবার খালি সুস্থ হইতে দে, তারপর তো গো মা মাইয়ার লগে বুঝাছে আমার। কয়দিন পর পর বেড়াগো লগে বেহাল্যাপনা ছুটা মনে। মা, তুমি শুধু শুধু রাগ করছো। এত রাগ করলে অসুস্থ হয়ে পড়বে তো। আমি ইস্যুকে বারণ করে দিব, আর কাউকে যেন বাসায় না আনে। চিনি হাঁক ছেড়ে নির্ণয়কে বারংবার ডাকছে। হৃদয় সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিক সত্তা জেকে বসেছে নির্ণয়। এমনিতে মেজাজ চড়াও হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় ধ্রিম ধ্রিম আওয়াজ করছে। বারংবার চিনির ডাকে নির্ণয়ের পা জোড়া থমকে যায়। বাইরে হালকা ঝড়ের হাওয়া বয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ অন্ধকারে চিনি দৌড়ে এসে নির্ণয়ের পথ আটকে নির্ণয়ের সামনে দাঁড়ালো। নির্ণয় বিরক্তিকর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চিনির ওপর। নির্ণয়ের চাহনিতে এবার সত্যিই ক্ষীণ হয়ে এলো চিনির গলার স্বর। সে খানিকটা কাহিল কণ্ঠে নির্ণয়কে অনুনয় স্বরেই বলল, কেন করছেন এমনটা? আমাকে কাছে যেতে দিচ্ছেন না। আমায় কষ্ট দিতে বুঝি হাজার মাইল দূর থেকে ছুটে এসেছেন আপনি? বারংবার আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ঈশ্বর প্রসঙ্গে এখানে উপস্থিত হয়েছেন, করি কারণ বিহীন ভেতরে এগুলো করে এলেন।
নির্ণয় থেকে কোনো প্রকার জবাব এলো না, নিশ্চুপ হয়ে আছে। এবার চিনির মাঝে সামান্য জেদ কাজ করে। নির্ণয়ের নীরবতায় চিনি মন মস্তিষ্কটা টকবকিয়ে সামান্য রাগে কয়েক কদম এগিয়ে ঝাঁচালো কণ্ঠে বলল, আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আপনার? আমার সঙ্গে কথা বলতে চাইছেন না আপনি? তবে কার সঙ্গে কথা বলতে চান? ঈশবুর সঙ্গে? চুপ করে আছেন কেন? জবাব চাই আমার। আমি আপনাকে ঠিক বুঝতে পারছি না। নির্ণয় সামান্য হাসল, পরবর্তীতে মুখভঙ্গিমা গভীর করে কঠিন গলায় বলে উঠল, আমাকে বোঝার জন্য তোর মতো চিনিকে দ্বিতীয়বার পুনর্জন্ম নিতে হবে। জাস্ট এনজয় ইউর ফ্যামিলি। দেখিলাম তো কতটা ভালো আছিস আমায় ছেড়ে। কি হাল বানিয়ে ফেলেছিস চেহারার। আমি ভালো আছি। কলিজায় সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছে। তোকে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে সাহস কে দিয়েছে? খুব কথা বলতে শিখে গেছিস। চিনির গাল ব্যথায় চোখের কান্নিস বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নির্ণয় ফের নির্বিকারে দাঁতে দাঁত পিষল, হিমবাহর ন্যায় শীতল কণ্ঠেই বলল, এখন তো তোর কাছে বাবা মা ভাই বোন চাচি ফুপু সবাই আছে। যখন তোর মনে হবে তোর কেউ নেই, তখন আবার আমার কাছে চলে আসিস। কথাটা বলেই চিনির চিবুক থেকে হাত সরিয়ে কথাটা সম্পূর্ণ করে নির্ণয়ের সামনের দিকে পা বাড়ালো। শান্ত মসৃণ অথচ প্রাণনাশককারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢোক গেলে দু কদম পিছিয়ে গেল চিনি। চিনি দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবর করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তলে। তবুও নিজেকে সংযুক্ত করে হেঁচকি তুলে বলে নির্হারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, কেন এসেছেন? এসেছেন কেন এই বাড়িতে? আমি কষ্ট পাই, আমি মরে যাই কিংবা মেরে ফেলুক, তাতে আপনার কি? আমি তো আপনার কেউ হই না। দ্বিতীয়বারের মতো আবারও নির্ণয়ের পাজোড়া থমকে গেল। হুট করে পেছনে ঘুরে বিদ্যুৎ গতিতে নির্ণয় চিনির কাছে চলে এলো। তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ দূরত্ব নেই। অগত্যাই রিনার দ্বিধায় মলিন ঘটে দুজোড়া আখি যুগলের। নির্ণয়ের এহেন কাণ্ডে চিনি ভরকায়, সেই সঙ্গে ভয় পায়। নির্ণয় বলিষ্ঠ এক হাতে চিনির লতানো কোমর জড়িয়ে ধরে নির্ণয় চিনির অনামিকা আঙুলের চিকমিক করা আংটির হাতটা সামান্য উঁচু করে ধরে। সেই সঙ্গে নির্ণয় ট্যাটু বিশিষ্ট হাতের অনামিকা আঙুলের আংটি পরা হাতটা একসঙ্গে করে গভীর গলায় বলল, তুই যে আমার বিয়ে করে বউ, এটাই তার প্রমাণ। আমার পরানো আংটি পরে থাকা অবস্থায় আমাকে জিজ্ঞেস করছিস তুই আমার কে? এই আংটিটাই কি যথেষ্ট না তোকে মনে করে দেওয়ার জন্য তুই আমার কে? যদি এরপরে ভুলে যাস তুই আমার বিয়ে করে বউ, তাহলে রেডি হয়ে থাক। খুব শীঘ্রই তোকে নির্ণয়কুঞ্জে নিয়ে যাব। তবে নির্ণয়কুঞ্জের মেয়ে হয়ে নয়, নির্ণয়কুঞ্জের একমাত্র পুত্রবধূ হয়ে, মিসেস নির্ণয় সিনহা চৌধুরী হয়ে। হুট করে নির্ণয়ের কথার টোল পাল্টে গেছে। কথার মাঝে লেগে আছে একরাশ অধিকার বোধ। নির্ণয়ের হঠাৎ করা স্পর্শ চিনি কেঁপে উঠেছে ছোট্ট শরীরটা। সেই সাথে মিলিয়ে গেছে চড়াও হওয়া কষ্টের ফুলকি। পুরুষালী স্পষ্ট চিনি খানিকটা কুকড়ে গেল। নির্ণয় কথাগুলো বলেই চিনির কোমর থেকে হাতের বাঁধন ছেড়ে দিয়ে নির্ণয় সামনের দিকে পা বাড়িয়ে হনহন করে চলে গেল। প্রেমিক পুরুষের ভালোবাসার শত শত কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করেই লাফিয়ে উঠল। চিনির হৃদগহীনে কোথাও যেন ভালোবাসার প্রদীপ শেখার ন্যায় ধপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো, যে আশা চিনির একমাত্র বাঁচার কারণ। নির্ণয় চলে যেতেই চিনি অশ্রু ভেজা কান্না মুখে হাসি খেলে গেল। ক্লান্তহীন চোখে মেয়েটার হাস্যোজ্জ্বল মুখের উচ্চারণ করলো, মিসেস নির্ণয় সিনহা চৌধুরী। চিনি আর বাহিরে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না। ঈশিতা এত সময় আড়ালে দাঁড়িয়ে চিনি আর নির্ণয় সকল কথোপকথন শুনছে। ঈশিতা অবাকে চরম চূড়ায় পৌঁছে গেছে। চিনি বিবাহিত? কবে, কখন, কি করে হলো? নির্ণয় সিনহা চৌধুরী এনসি, মানে নির্ণয় কুঞ্জের মালিক নির্ণয় সিনহা চৌধুরী? ঈশিতা এসব বিড়বিড় করতে করতে লক্ষ্য করলো চিনি এদিকেই আসছে। চিনি ঈশিতাকে দেখার পূর্বেই ঈশিতা ভেতরে চলে গেল। চিনির মনে প্রফুল্ল হাসি, মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। চিনি হলরুমে প্রবেশ করতেই দেখতে পেল মা মেয়ে দাঁড়িয়ে আছে উড়নচণ্ডী রূপ নিয়ে। রিনা খান রাগান্বিত হয়ে চিনির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলি? ওই ছেলের সঙ্গে দেখা করতে? ওই ছেলেকে তুই চিনিস? উপর কথায় চিনি হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত চপেটাঘাত এসে আছড়ে পড়ল চিনির নরম ফর্সা গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর শক্ত চর খেয়ে দু কদম পিছিয়ে গেল চিনি। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিক্ষণ খিচে রাখলো। চিনির দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে ঈশিতা বলল, সুন্দর ছেলে দেখলে গলায় ঝুলতে ইচ্ছে করে, রূপ যৌবন দিয়ে বড় লোকের ছেলেদের হাত করতে ইচ্ছে করে। নষ্টামে তোর সাহস কি করে হয় আমার অ্যান্সের দিকে তাকানোর?
ঈশিতার প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে চিনি। শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি। রিনা খানও সামান্য অবাক হলো। হুট করে ঈশিতা কেন চিনির গায়ে হাত তুলল। ঠিক সেই সময় আকস্মিক কর্মকাণ্ডে হতভম্ব হয়ে এসে দাঁড়ালো সালমা তায়েব। ঈশিতা ফের চিনির দিকে তেড়ে যেতে যেতে বলল, তোকে আজ আমি বেরিয়ে ফেলবো। আবারও গায়ে হাত তুলতেই যাবে। চিনি ভয়ে চোখ মুখ খিচে এর পূর্বেই সামান্য গিয়ে দাঁড়ালো সালমা তায়েব। মামি তুমি সরে দাঁড়াও, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। ঈশিতা, তোমাকে এত সাহস কে দিয়েছে চিনির গায়ে হাত তোলার? কেন ওর গায়ে হাত তুললে? ঈশিতা রাগে রিরি করছে পুরো শরীর। বলতেও পারছে না কেন এত রাগ চিনির ওপর। যদি বাড়ির সবাই জানে চিনি বিবাহিত, তাও আবার অ্যান্সির সঙ্গে, সবকিছু হাতের বাহিরে চলে যাবে। বিপরীতে লোকসান ঈশিতার হবে। তাছাড়া ঈশিতা এখনও ঠিকঠাক অ্যান্সির পরিচয় জানে না। সত্যি সত্যি অ্যান্সির সঙ্গে চিনির বিয়ে হয়েছে কিনা তাও জানে না। মা মেয়ে চুপ করে আছে দেখে সালমা তায়েব রিনা খানের উদ্দেশ্যে বলল, চিনি কার মেয়ে ভুলে গেছো তোমরা? তোমরা কার মেয়ের গায়ে হাত তুলেছো ভুলে যেও না। রিনা, তুমি কি করে ভুলে গেলে? অহনা কুঞ্জ চৌধুরীর কানে যদি এই কথা পৌঁছায়, তাহলে অহনা ঠিক কি করতে পারে তোমার কি জানা নেই? সালমা তায়েবের কথায় সত্যি সত্যি রিনা খান বেশ ভয়ই পেল। অহনাসীর থাপ্পড় রিনা খান এখনও ভুলতে পারেনি। ভাবনার মাঝে রিনা খানের হাত গালে চলে গেল। ঈশিতা মাকে ভয় পেতে দেখে ভাবলো হচ্ছেটা কি। চিনির নানুর বাড়ি নির্ণয় কুঞ্জে, তাহলে নির্ণয় সিনহার চৌধুরী তো চিনির ভাই হয়। বিয়ে শব্দটা কোথা থেকে এলো, সবটা তার জানতে হবে। ঈশিতার মনে অনেক প্রশ্ন। মনের প্রশ্ন ধামাচাপা পড়ে গেল, কারণ নিজের আকাশচম্বী রাগকে দমাতে না পেরে ঈশিতা আরও কিছু বলবে তার আগেই সালমা তায়েব ঈশিতার উদ্দেশ্যে এবার বলল, ঈশিতা, তুমি খুব চালাক চতুর একটা মেয়ে। এত সময় তায়েব বেলায় তাণ্ডব হওয়ার মূল কারণ নিশ্চয়ই অজানা নয় তোমার। সামান্য রান্নার কাজে হাত লাগাতেই এই অবস্থা করে দিয়ে গেছে তায়েব বেলা। যদি শোনে চিনির গায়ে হাত তুলেছে, তখন কি হবে তোমার? সালমা তায়েবের কথা শুনে ঈশিতার রাগ মুহূর্তে উধাও হয়ে যায়। রাগের পরিবর্তে ভয়েরা হানা দিল, কারণ ঈশিতা জানে সালমা তায়েব ভুল কিছু বলেনি, এমনটাই হবে। ঈশিতার এক মুহূর্ত এখানে দাঁড়ালো না। দৌড়ে ভেতরে চলে যেতে যেতে চিনির পাশে গিয়ে মৃদু স্বরে সবার অগোচরে যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার চিনির দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, হি ইজ মাই অ্যান্সি। তুই দেখ তোর থেকে আমি কিভাবে কেড়ে নিই অ্যান্সিকে, তোর কি হাল করি আমি। নিজের মেয়েকে এমন ভয় পেতে দেখে রিনা খান বেশ অবাক হলো। আর সালমা তায়েবের শেষাংশ কথার মানে কিছুই মাথায় ঢুকলো না তার।